আচ্ছা, তো আজকে আমরা পড়বো হচ্ছে ভোক্যাব। আইবি অ্যাডমিশন টেস্ট এবং যে কোনো কম্পিটিটিভ টেস্টের জন্যই ভোক্যাব একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে। স্পেশালি হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ যে টেস্টগুলো আছে, জিআরই, এসএটি, জিম্যাট এবং আইবি অ্যাডমিশন টেস্ট, এই টেস্টগুলোতে ভোক্যাব একটা গেম চেঞ্জার। তো আমাদের যেহেতু কনসার্ন এখানে আইবি অ্যাডমিশন টেস্ট, এবং কারো কারো হচ্ছে এর পাশাপাশি গভর্নমেন্ট জব বা হচ্ছে এমনি প্রাইভেট আর মাল্টিন্যাশনাল জব। সো এক্ষেত্রেও ভোকাব একটা গেম চেঞ্জার। আমাদের যদি ভোকাবে অনেক ভালো একটা বেস থাকে, আমরা যদি অনেক আমাদের ভোকাবুলারিটা যদি অনেক বেশি এনরিচ থাকে, তখন দেখা যাবে আমরা কিন্তু এগিয়ে থাকবো। সো আইবি অ্যাডমিশন টেস্টে ইংলিশে আমরা জানি দুইটা কারণে প্রশ্ন কঠিন হয়। একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে ভোকাব, এই দুইটা হচ্ছে মেইন রিজন। সো আমরা যদি ভোকাবটা যদি আমরা এনহ্যান্স করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা এগিয়ে থাকবো। এবং গত বছর আমাদের 67th ইনটেকেও কিন্তু ভোকাব কিন্তু যথেষ্ট টাফ এসেছিল। টাফ বলতে আর কি, মানে আনকমন এসেছিল। যারা ভোকাবে মানে জোর দিয়েছিল তারা কিন্তু ভালো করেছে, কিন্তু যারা যেমন আমার পরিচিত একজন ছোট ভাই আছে, সো সে কিন্তু হচ্ছে গ্রামারে খুবই ভালো, অনেক প্র্যাকটিস করেছিল, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে ভোকাবটা রিভাইজ দেয় নাই, যার কারণে কিন্তু মেইন টেস্টে গিয়ে সে কিন্তু হচ্ছে মনে করতে পারে নাই। মানে অনেকগুলো সে হচ্ছে অ্যান্সার করতে পারে নাই বা কারেক্টলি অ্যান্সার করতে পারে নাই। তো এই জন্য ভোকাবে আমাদের আলাদা করে আমরা জোর দিচ্ছি এবং এটার জন্য ডেডিকেটেড একটা ক্লাস রেখেছি। সো তাহলে আমরা সামনে আগাই। তো তাহলে আমরা ভোকাবটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট? ফার্স্টলি হচ্ছে আমাদের ভোকাবুলারি যদি স্ট্রং থাকে, সেক্ষেত্রে এটা আমাদের রাইটিং স্কিল এবং স্পিকিং স্কিলকেও ইমপ্রুভ করবে। শুধু এই দুইটাই না, আমাদের রিডিং স্কিলকেও। আমরা যদি যে কোনো একটা আর্টিকেল পড়ার সময়, স্ট্যান্ডার্ড কিছু একটা পড়ার সময় আমাদের যদি অনেকগুলো ওয়ার্ড যদি আমাদের কাছে আননোন থাকে, সেক্ষেত্রে তো আমরা মিনিংটা ধরতে পারবো না, বুঝতে পারবো না। কাজে স্ট্রং ভোকাবুলারি ইমপ্রুভ রিডিং, রাইটিং, স্পিকিং, এভরিথিং, ইভেন লিসনিংও। আমাদের যদি ভোকাবটা যদি উইক থাকে, তাহলে কিন্তু আমরা অনেক সময় অনেক ওয়ার্ড মিস করে ফেলবো, যেটা মিনিং জানবো না। যদিও ইউজুয়ালি আমাদের ডেইলি লাইফ কনভারসেশনের সবই আমরা জানি, বাট স্টিল দেখবেন না, অনেক মুভি দেখতে গেলে বা সিরিজ দেখতে গেলে কিছু কিছু ওয়ার্ড কিন্তু আমরা পাই যেগুলো হচ্ছে আমাদের কাছে আননোন। সো এরপর আসি ইডিয়মস এন্ড ফ্রেজেস। সো ইডিয়মস এন্ড ফ্রেজ কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে ইডিয়মস আর ফ্রেজকে বলা হয় হচ্ছে ভাষার সৌন্দর্য। একটা ল্যাঙ্গুয়েজকে আপনি কত সুন্দরভাবে ইউজ করতে পারতেছেন, কত সুন্দরভাবে আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারতেছেন, ইট ডিপেন্ডস অন ইডিয়মস এন্ড ফ্রেজেস অ্যাজ ওয়েল। সো আপনার যদি, যেমন আমরা আমরা যখন বলি, কেউ যখন কোনো একটা কিছুতে একটা লেম এক্সকিউজ দেয়, তখন আমরা বাংলায় কি বলি যে রাস্তা না জানলে উঠান বাঁকা। তো এই যে জিনিসটা একটা ছোট্ট একটা ওয়ার্ড, মানে একটা মানে ফ্রেজ দিয়ে আমরা বলে ফেললাম, এটা কিন্তু আমরা যদি এমনিতে বলতে যাইতাম, নর্মালি ওয়ার্ড ইউজ করে বলতে যেতাম, তখন কিন্তু কথা বেশি বলতে হতো। হ্যাঁ। সো অত বেশি ক্যাচিও শোনাতো না। তো সিমিলারলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক ইডিয়মস এন্ড ফ্রেজেস আছে। সো এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের ফ্লুয়েন্সিটাকে বাড়িয়ে দেয়। আমরা আমরা আমাদের আমরা আমাদের থিঙ্কিং কে, আমরা আমাদের কথাকে কত ফ্লুয়েন্টলি, কত এফেক্টিভলি এক্সপ্রেস করতে পারতেছি, সেটা কিন্তু ইডিয়মস এন্ড ফ্রেজ আমরা কত বেশি জানি এবং আমরা ভোকাব কত বেশি জানি তার উপরে অনেকাংশে ডিপেন্ড করে। এরপর এই যে আমাদের ভোকাব এবং ইডিয়মস এন্ড ফ্রেজেস, এই জিনিসগুলো আমাদের হচ্ছে, সো কম্পিটিটিভ এক্সামের মধ্যে যেমন আইবি কে আমরা, আইবি অ্যাডমিশন টেস্ট একটা কম্পিটিটিভ টেস্ট। সিমিলারলি অনেকে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা কিছু স্ট্যান্ডার্ডাইজ টেস্ট দিবেন, অনেকে হয়তো বা জিআরই দিতে পারেন, অনেকে হয়তো বা আইএলটিএস দিতে পারেন। যদিও আইএলটিএস এর জন্য অত বেশি ভোকাব লাগে না, মানে খুবই যে অনেক বেশি ওয়ার্ড জানতে হয় এমন না, বাট স্টিল ভোকাব ইজ ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। তো এই জন্য আমাদের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা ক্লাসটা যে অনেক বেশি লেংথি হবে এমন না, বাট এটা আমরা একটু খুবই মনোযোগ দিয়ে করবো এবং এখান থেকে ইনশাল্লাহ সবাই উপকৃত হব। তো তাহলে ভোকাব নিয়ে ফার্স্ট একটু বলি আমরা। সো ইয়োর ভোকাবুলারি হ্যাজ বিন টকিং অ্যাবাউট ইউ বিহাইন্ড ইউর ব্যাক। কিভাবে? আপনি কথা বলার সময় যে ওয়ার্ড গুলা ইউজ করছেন, সেই ওয়ার্ড গুলা কিন্তু বলে দিচ্ছে যে আপনার ইন্টেলেকচুয়াল লেভেল, বা এরকম অনেক অনেক অনেকাংশে কিন্তু মানুষ এটা ভাবে জাজ করে। হ্যাঁ, আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে এক্সপ্রেস করছেন। সো এগুলোর পর কিন্তু মানুষ জাজ করে আপনার নলেজ কতটুকু, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার কতটুকু, এটা কিন্তু মানুষ পরে জাজ করে। ফার্স্ট ইমপ্রেশন যেটা, হ্যাঁ, আপনি কিভাবে কথা বলছেন, আপনার কথা বলার ধরন কি, আপনি কি ওয়ার্ড ইউজ করছেন, সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। দেখবেন আমরা যখন
ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তখনও কিন্তু আমাদের দেখা গেছে একটা স্পেসিফিক সাবজেক্ট একজন টিচার অনেক ইফেক্টিভলি খুবই সুন্দরভাবে বুঝিয়ে ফেলে, খুবই অল্প কথার মধ্যে অল্প ক্লাস লেন্থ রেখে, আবার অনেক হচ্ছে অনেক টাইম নিয়ে ফেলে। হ্যাঁ, তো সিমিলারলি যে কোনো একটা কিছু বোঝানোর ক্ষেত্রে আপনার একটা বন্ধু দেখবেন খুবই ভালো বোঝাতে পারে। হ্যাঁ, এবং আপনার আরেকটা আবার আর কিছু ফ্রেন্ড আছে দেখবেন এত সুন্দর করে কথা বলে, ওর কথাগুলাই মনে হয় যে মানে পয়েটিক এরকম। সো কাজে ভোকাবুলারি হচ্ছে আপনার আপনার পেছনে কথা বলে আপনাকে আপনি আপনার ইন্টেলেকচুয়াল লেভেল সম্পর্কে অনেকাংশেই একটা ফার্স্ট ইমপ্রেশন দেয়, এবং এটা আপনার লাইফকে অনেক ইজিয়ার করে দেয়। কিভাবে ইজিয়ার করে দেয়? কারণ ভোকাব যে কমিউনিকেশন স্কিলটাকে এনহ্যান্স করতেছে, তার মানে কিন্তু এটা আলটিমেটলি আপনাকে আপনার পার্সোনাল লাইফে, আপনার আহ, আপনার হচ্ছে কি বলে ক্যারিয়ার লাইফে সবকিছুতে কিন্তু আপনাকে এগিয়ে রাখবে। সো আমরা অনেক সময় বলি না এরকম যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি জানি কিন্তু আমি আসলে বোঝাতে পারছি না। সো অ্যাকচুয়ালি আসলে এখানে আমাদের বোঝাতে পারছি না কেন? হয়তো বা আমরা এখানে অ্যাকচুয়াল এটা বোঝানোর জন্য যে ওয়ার্ড গুলো ইউজ করা দরকার সেই ওয়ার্ড গুলো আমাদের জানা নাই, এই জন্য আমাদের ফিলিংসটা হয়তো বা আমাদের কথাটা হয়তো এক্সপ্রেস করতে পারছি না। তো এই জন্য আপনি যে ওয়ার্ড গুলো ইউজ করছেন সেগুলো কিন্তু আপনার সম্পর্কে বলে। কিছু ওয়ার্ড আছে যেগুলা বোঝায় যে আপনি কিভাবে কি সব ওয়ার্ড ইউজ করছেন। কিছু ওয়ার্ড আছে যেগুলো বোঝাবে আপনি স্মার্ট, পারসুয়েসিভ এন্ড ইনফর্মড। আবার কিছু ওয়ার্ড আছে যেগুলা মিন করবে যে আপনি আসলে কি নিয়ে কথা বলছেন আপনি নিজেও জানেন না। তো এই জন্য ভোকাব খুবই ইম্পর্টেন্ট। এবার সে আইবি অ্যাডমিশন টেস্টে আমাদের ভোকাব রিলেটেড কোয়েশ্চেন কি আছে, এখানে কিছু আছে হচ্ছে একদম ডিরেক্টলি ভোকাবের উপর ডিপেন্ড করে। রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ড, আগে বলেছিলাম যে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, ওয়ার্ডের পরে হচ্ছে ধরেন ধরেন একটা ওয়ার্ড আছে হচ্ছে আপনার অ্যাবেইট। হ্যাঁ, সো একটা সেন্টেন্সের মধ্যে এবার এখানে আন্ডারলাইন করে দিল। এখন আপনাকে বললো এই সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ না করে অপশনগুলোর মধ্যে কোন ওয়ার্ডটা নিলে কারেক্টলি ইউজ ইউজ হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে অপশনগুলো থেকে কোন ওয়ার্ডটা নিলে আমরা এই অ্যাবেইটের জায়গায় লিখতে পারবো। সো তাহলে এই জন্য কি লাগতেছে? ভোকাব লাগতেছে। সো রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ডস, এক্সপ্রেস ইন ওয়ান ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে কিন্তু আলটিমেটলি ভোকাবটা ইনডিরেক্টলি লাগে। ইডিয়মস এন্ড ফ্রেজ এটাকে আমরা ভোকাবের মধ্যেই ধরছি এখানে। স্পেলিং, আপনি যখন একটা ওয়ার্ড শিখছেন শুধু কিন্তু ওইটার মিনিং জানলেই হচ্ছে না, ওইটা আপনার স্পেলিংটাও জানতে হচ্ছে। কাজে স্পেলিংটাও কিন্তু আপনার ভোকাবের মধ্যেই পড়ছে ডিরেক্টলি। এন্ড ফাইন্ড দ্য অড ওয়ান, এটার জন্য কিন্তু আপনি যদি অড ওয়ান বের করতে চান সেক্ষেত্রে আপনার সবগুলো অপশনের মিনিং, তার মানে ভোকাব লাগছে এখানে। এরপর সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, সো এটাও তো ডিরেক্টলি ভোকাব। অ্যানালজি টোটালি ভোকাবের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, অ্যানালজিতে আমরা তো কিছু অ্যানালজিটা কিভাবে প্র্যাকটিস, কিভাবে সলভ করতে হয়, কিভাবে অ্যাপ্রোচ নিতে হয় এগুলো তো আমরা জানবো। বাট মেইন যে জিনিসটা এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করে সেটা হচ্ছে আপনার ভোকাব। আপনি যত ভালোই বুঝেন ওখানকার মিনিং যদি ওখানে যা লেখা থাকবে মিনিং যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনি অ্যানালজি পারবেন না। সো এই ভোকাবটা ইম্পর্টেন্ট। ইউজেজ অফ ওয়ার্ডস, ওই যে বলেছিলাম আগে ওরিয়েন্টেশন ক্লাসে যে ওয়ার্ডটা কারেক্টলি ইউজ হয়েছে নাকি ইনকারেক্টলি ইউজ হয়েছে। সো এটা জানার জন্য কি জানতে হবে? আমার মিনিং জানতে হবে। এরর ডিটেকশন এন্ড সেন্টেন্স কারেকশন, আপনার মনে হতে পারে এগুলো মনে ফুললি গ্রামারের উপর ডিপেন্ড করে, কিন্তু অ্যাকচুয়ালি না, এখানে এখানে ভোকাব আছে। কিভাবে? এক ধরনের এরর আছে যাকে বলা হচ্ছে ডিকশন এরর, যাকে বলা হয় ডিকশন এরর। সো ডিকশন এরর মানে কি? মানে একটা সেন্টেন্সে যে ওয়ার্ডটা ইউজ করলেন সেটা যদি কারেক্টলি ইউজ না হয় তাহলে ওটাকে আমরা বলবো ডিকশন এরর, মানে ওয়ার্ডটা আপনি রংলি ইউজ করেছেন। কিভাবে? একটা এক্সাম্পল দিই, যেমন কোয়াইট। তো এটা মানে আমরা কি জানি? শান্তশিষ্ট, তাই না? তো এই কোয়াইট আর এই কোয়াইটের মধ্যে ডিফারেন্স মানে টোটাল মিনিংটা কিন্তু টোটাল আলাদা। তো আপনি এইটার জায়গায় এটা অথবা এটার জায়গায় এটা যদি আপনি ইউজ করেন তখন কিন্তু এটা একটা ডিকশন এরর হয়ে যাবে। তাহলে এই যে সেন্টেন্স কারেকশন এন্ড এরর ডিটেকশনে কিন্তু ডিকশন এররও থাকতে পারে। কাজে এখানেও কিন্তু প্যাসিভলি আমার ভোকাবটা লাগছে। আবার সেন্টেন্সের মিনিং ধরার জন্য কিন্তু আমার ভোকাবটা লাগছে। সেন্টেন্স কমপ্লিশন, এখানেও তো ডিরেক্টলি ভোকাবটা লাগে, কারণ আপনি যদি অপশনগুলোর মিনিং না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি কারেক্টলি অ্যান্সার করতে পারবেন না। এবার আসি অ্যান এডুকেটেড ভোকাবুলারি। সো অ্যান এডুকেটেড ভোকাবুলারি মানে কি? মানে আপনার কাছে যদি ওই ওয়ার্ডটা থাকে, এরকম সাফিসিয়েন্ট ওয়ার্ড থাকে যাতে করে আপনি আপনার আইডিয়া গুলাকে ইজিলি কনভে করতে পারেন, এটাকে বলা হবে হচ্ছে এডুকেটেড ভোকাবুলারি। এর মানে কি? ধরেন আপনি হচ্ছে একটা ফেসবুকে একটা পোস্ট দিলেন,
কিন্তু ওই পোস্টের মধ্যে আপনি এত বেশি কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করলেন যেগুলো মানুষ জানেই না, বেশিরভাগ মানুষ যেগুলো সম্পর্কে জানে না। সো হ্যাঁ, আপনি হয়তো বা অনেক আননোন ওয়ার্ড ইউজ করেছেন, অনেক কঠিন ওয়ার্ড ইউজ করেছেন, কিন্তু এটা মানে কিন্তু এটা বোঝাচ্ছে না যে আপনি হচ্ছে অনেক ভালো করে আইডিয়াটা এক্সপ্রেস করতে পারলেন, কারণ এটা কিন্তু আমরা এডুকেটেড ভোকাবুলারি বলবো না। সো এডুকেটেড ভোকাবুলারি মানে আপনার জানতে হবে আমি কোন জায়গাতে কোন ওয়ার্ডটা ইউজ করবো। হয়তোবা আপনি সেম জিনিসটা যদি আপনি একটা রিসার্চ আর্টিকেলে লিখতেন তখন হয়তোবা ওইটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। কেন অ্যাপ্রোপ্রিয়েট হতো? কারণ আপনি যখন একটা রিসার্চ আর্টিকেল লিখছেন, সো ওখানে হয়তোবা আপনি এমন সব টার্ম ইউজ করতে পারছেন যেটা আপনার যারা পড়বে রিসার্চ আর্টিকেলটা তারা হচ্ছে ওই টার্মগুলো জানবে। যেমন আপনি যদি একজন বায়োলজিস্ট হন, তাহলে বায়োলজির যদি একটা টার্ম আপনি ইউজ করেন রেগুলার কনভারসেশনে, ওইটা কিন্তু মানুষ হয়তো বা জানবে না। কিন্তু আপনি যদি এটা একটা রিসার্চ পেপারে লিখেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ ওই রিসার্চ পেপারটা যারা পড়বে তারা কিন্তু জানে যে এটার মিনিংটা কি। তো এই জন্য এডুকেটেড ভোকাবুলারি মানে হচ্ছে কোথায় কোন ওয়ার্ড ইউজ করতে হবে এটা জানা। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ওয়ার্ডস ইউ ইউ ইউজ। কিভাবে? যেমন পার ইউজ একটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে স্যাট এবং জিআরই, এগুলোর জন্য খুবই কমন একটা ওয়ার্ড পার ইউজ। সো পার ইউজ মানে কি? সো এটা মানে হচ্ছে অনেকে মানে বেশিরভাগ মানুষই জানে, অনেকেই জানে এটা হচ্ছে, এটা মানে হচ্ছে স্কিম আর গ্ল্যান্স ওভার, মানে হচ্ছে সুপারফিশিয়ালি পড়ে যাওয়া। ধরেন একটা কিছু পেপার আছে, আপনি হচ্ছে সুপারফিশিয়ালি পড়ে যাওয়া, অনেকে এটা মনে করে যে এটা মানে হচ্ছে সুপারফিশিয়ালি পড়ে যাওয়া, এটা স্কিম করা বা গ্ল্যান্স ওভার, বাট ইট ডাজন্ট। এটার মিনিং হচ্ছে অলমোস্ট এটা অপোজিট। মানে পার ইউজ মানে হচ্ছে খুবই কেয়ারফুলি পড়া, কোন একটা ডকুমেন্ট কোন একটা বুক কেয়ারফুলি পড়া। সো কাজেই আপনি যদি হচ্ছে পার ইউজের মিনিংটা প্রপারলি না জানেন, তাহলে কিন্তু আপনি এটা হচ্ছে ভুলভাবে ইউজ করে ফেলতে পারেন। সিমিলারলি আরেকটা ওয়ার্ড আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সো আর্ট মানে আমরা কি জানি, যে কোনো একটা আর্ট মানে হচ্ছে শিল্প, তাই না? সো আর্টফুল মানে মনে হতে পারে যে শৈল্পিক, বাট অ্যাকচুয়ালি আর্টফুল মানে বোঝায় হচ্ছে কোনো একটা কিছু কিছু হচ্ছে ডিসিটফুল। মানে আর্টফুলের মিনিংটা হচ্ছে ডিসিটফুল, মানে ধোকা দেওয়ার জন্য কোন একটা কিছু করা বা বানানো। হ্যাঁ। সো আপনি যদি একজন আর্টিস্টের কোন একটা আর্টকে আপনি বললেন ইউর ওয়ার্ক ইজ আর্টফুল, সো সে কিন্তু অফেন্ডেড হয়ে যাবে। হ্যাঁ, সে কিন্তু অফেন্ডেড হয়ে যাবে। সো এই জন্য মিনিংটা জানতে হবে আমাদের, আমরা কোন ওয়ার্ড ইউজ করছি, কোন ওয়ার্ড কোথায় ইউজ করছি সেটা জানতে হবে। সেম ওয়ার্ড কনটেক্সট ওয়াইজ কিন্তু ডিফারেন্ট মিনিং হতে পারে। হ্যাঁ। সো কোন ওয়ার্ডটা কোথায় ইউজ করবো, মানে আপনার একটা ফ্রেন্ড খুবই চিলি মুডে আছে, তখন ওকে আপনি একটা যেভাবে কথা বললেন, সেম কথাটাই সে যখন অনেক রেগে আছে তখন কিন্তু বলতে পারছেন না। সো কনটেক্সট ওয়াইজ কিন্তু আমাদের ওয়ার্ডের মিনিং চেঞ্জ হতে পারে, সেন্টেন্সের মিনিং চেঞ্জ হতে পারে, তাই না? সো এই জন্য আমাদের ওয়ার্ড সম্পর্কে কেয়ারফুল থাকতে হবে। এটা আমাদের ডেইলি লাইফেও থাকতে হবে, প্রফেশনাল লাইফেও থাকতে হবে, এবং আমরা যখন কোনো একটা টেস্টের জন্য প্রিপারেশন নিব তখন তো ডেফিনেটলি লাগবে। এখন হচ্ছে কতগুলো ওয়ার্ড সাফিসিয়েন্ট? আপনি আইবি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, কতগুলো ওয়ার্ড সাফিসিয়েন্ট? বা আপনি জিআর এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, কত ওয়ার্ড সাফিসিয়েন্ট? আপনি বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন বা আইবি বেসড এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, জব এক্সামের জন্য, কতগুলো ওয়ার্ড সাফিসিয়েন্ট? এইটার কোনো রিজিড কোনো অ্যান্সার নাই। এটা কোনো রিজিড কোনো অ্যান্সার নাই যে এতগুলো ওয়ার্ডই সাফিসিয়েন্ট। আমি আগের ক্লাসে বলেছিলাম যে যার হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো ভোকাব পড়াই হয় নাই, তার থেকে বেটার হচ্ছে যার 333 ওয়ার্ডস জানা আছে। তার থেকে আরো বেটার হচ্ছে যার হচ্ছে ওয়ার্ড স্মার্টও পড়া আছে। সো ভোকাবের কোনো শেষ নাই। এবং ভোকাব একটা হ্যাবিটের মতো, আপনি যখন এটা একটা হ্যাবিটের মতো বানিয়ে ফেলতে পারবেন, তখন এখান থেকে আপনি ম্যাক্সিমাম বেনিফিটেড হবেন। এবার আসি অ্যাপ্রক্সিমেট, তো আমাদের একটা আইডিয়া থাকতে হবে যে আইবি অ্যাডমিশনের জন্য কতগুলো ওয়ার্ড সাফিসিয়েন্ট। ফার্স্ট অফ অল, জিআরই 333 ওয়ার্ডস আমাদের লাগবেই, মাস্ট। এই জন্য এটা আমরা আগে শেষ করব, এটা লাগবেই মাস্ট। দেন হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1। সো অনেকে কি করে 333 ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ড স্মার্ট 1 এই পর্যন্ত রেখেই আর পড়ে না। অনেকের জন্য এটুকুই সাফিসিয়েন্ট। সো তার জন্য এটুকু সাফিসিয়েন্ট কেন হয়? কারণ সে হচ্ছে গ্রামাটিক্যালি অনেক সাউন্ড এবং তার রিডিং স্কিল অনেক ভালো, যার কারণে সে যদিও এতগুলো ওয়ার্ড জানে, বাট অন্য ওয়ার্ড গুলোর মিনিং সে সামহাও গেস করে ফেলতে পারে বা সামহাও সেন্টেন্সের মিনিংকে ধরে ফেলতে পারে। সো সামহাও সে কাভার আপ করে ফেলতে পারে। বাট আরেকজনের জন্য হয়তো বেটার হবে ওয়ার্ড স্মার্ট 1 এর পাশাপাশি ওয়ার্ড স্মার্ট 2 টাও শেষ করা। সো আপনি যদি জিআরই 333 ওয়ার্ডস
যে হাই ফ্রিকোয়েন্সি 333 ওয়ার্ডস, ওয়ার্ডস্মার্ট 1 এবং ওয়ার্ডস্মার্ট 2 পড়ে ফেলেন, তাহলে আইবি অ্যাডমিশন টেস্টের জন্য এনাফ ভোকাব হয়ে গেছে। এরপর আপনি অন্যদিকে তাকাবেন না। এখন এই যে 333 ওয়ার্ডস, এগুলো কিন্তু ওয়ার্ডস্মার্ট 1 এর মধ্যেও বেশিরভাগই কমন, অ্যাটলিস্ট 250 ওয়ার্ড পাবেন যেগুলো ওয়ার্ডস্মার্ট 1-এও আছে। কাজে আলটিমেটলি কিন্তু ওয়ার্ডস্মার্ট 1 পড়ার সময় আপনার কিন্তু ওই ওয়ার্ডগুলো আবার রিপিট পাচ্ছেন। সো আমরা যখন ভোকাবটা শুরুতে শুরু করব, একদম বিগিনিং এ অর্থাৎ আজকে থেকে যেগুলো শুরু করব, 10টা করে ওয়ার্ড শুরু করব, এবং আস্তে 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 কিন্তু আমরা স্পিড আপ করব। সো ওয়ার্ডস্মার্ট 1 হয়ে গেলে তারপর আমরা ওয়ার্ডস্মার্ট 2 শুরু করব। ওয়ার্ডস্মার্ট 2 তে আবার সেম ওয়ার্ড কিছু কিছু রিপিটেশন আছে। সো আমাদের তাহলে টার্গেট হচ্ছে 333 ওয়ার্ডস, ওয়ার্ডস্মার্ট 1 এবং ওয়ার্ডস্মার্ট 2 শেষ করা। এখন হচ্ছে আমরা কোন সোর্স থেকে পড়বো। আপনি যদি ফেসবুকে হচ্ছে আপনি অনেকের অনেক গাইডলাইন ফলো করেন, বা অনেকে জিজ্ঞেস করবেন যে আমি কোন সোর্স থেকে পড়বো, অনেকে অনেক সোর্স দেখাবে, অনেক রকমের কথা বলবে। বাট অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্যান্ডার্ড যে সোর্স গুলো আছে ওখানে ঘুরে ফিরে ওয়ার্ড গুলো সেম, ওখানে ঘুরে ফিরে ওয়ার্ড গুলো সেম। বাট স্পেসিফিক্যালি যদি বলি, আইবি অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে এফিশিয়েন্ট পড়া হচ্ছে এই দুইটা সোর্স। এই দুইটা সোর্স পড়লে আপনি, এই দুইটা সোর্স আপনি শেষ করে ফেলে অ্যাটলিস্ট 90% ওয়ার্ড আপনি কমন পাবেন। এমন হতে পারে 100% কখনোই পাবেন না, কিছু তো থাকবেই, বাট মোর দেন 90% আপনি পাবেন। সো অন্য কোনো সোর্সের দিকে আমরা তাকাবোই না। বাট আপনার যদি মন চায়, আপনার যদি না, আপনি হচ্ছে জেদ করেছেন যে না আমি অন্য সোর্স থেকে পড়বো, ওকে ফাইন, পড়তে পারেন। আলটিমেটলি ঘুরে ফিরে ওয়ার্ড গুলো সেম, মানে ওয়ার্ড ফর 1-2 এর জায়গায় আপনি ধরুন ম্যাগোসের লিস্ট পড়লেন, অথবা হচ্ছে আপনি অন্য কোনো সোর্স থেকে পড়লেন, পড়তে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমার সাজেশন থাকবে, শুধু আমার না, আইবি অ্যাডমিশন টেস্টের ব্যাপারে অলমোস্ট সবারই সাজেশন হচ্ছে এই দুইটা সোর্স থেকেই পড়া। সো এই দুইটা সোর্সের বাইরে যাওয়ার দরকার নাই। এই দুইটা সোর্স হচ্ছে আমাদের মেইন রেফারেন্স। এবার এই জিনিসগুলো আমরা কিভাবে ইউজ করব সেটা আমরা সামনে আসছি। আচ্ছা, একটু এখানে হালকা করে বলে যাই। ডিকশনারি.কম একটা হচ্ছে ওয়েবসাইট, এখানে আপনি ওয়ার্ড লিখে সার্চ করলে ওই ওয়ার্ডের মিনিং, যদি কনটেক্সট ওয়াইজ ডিফারেন্ট মিনিং থাকে সেগুলো চলে আসবে, ওই ওয়ার্ডের সিনোনিম গুলো চলে আসে, এক্সাম্পল সেন্টেন্স চলে আসে। সো খুবই ভালো একটা ওয়েবসাইট প্র্যাকটিসের জন্য বা ওয়ার্ড শেখার জন্য। গুগল ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটরের অ্যাপটা রেকমেন্ডেড। গুগল ট্রান্সলেটর ওয়েব ভার্সনটা ইউজ না করে এটার অ্যাপটা ইউজ করবেন, মোবাইল অ্যাপটা ইনস্টল করে ফেলবেন। সো ইনস্টল করার পরে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করবেন। বাট আপনি যখন ইংলিশে ওয়ার্ডটা লিখবেন, বাংলা ওয়ার্ডটা যখন আসবে, কখনো কখনো কিন্তু গুগল ট্রান্সলেটর ভুল মিনিং দেয়, বাংলা মিনিংটা কখনো কখনো ভুল দিয়ে দেয়। এই জন্য আমরা কখনো বাংলা মিনিংটা নিব না, যদিও আমরা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করব। বাট আমরা একটু স্ক্রল ডাউন করলেই নিচে গেলে দেখতে পাবো আমরা ওই ওয়ার্ডটার ডেফিনিশন দেয়া আছে ইংলিশে। সো ওই ডেফিনিশনটা আমরা নিব, ওখানে খুব ইজিলি ওয়ার্ডের মিনিংটা বুঝিয়ে দেয়। এরপর হচ্ছে চ্যাট জিপিটি। সো চ্যাট জিপিটি কেও যদি আমরা প্রপারলি প্রম্পট দিয়ে দেই যে আমি তোমার সাথে ভোকাব প্র্যাকটিস করতে চাই, আমি যেই ওয়ার্ডে বলবো তুমি হচ্ছে ওই ওয়ার্ডের মিনিং, এক্সাম্পল সেন্টেন্স, এগুলো সব দিয়ে দিবা, দেখবেন যে এরপর আপনি যে ওয়ার্ডে মেনশন করবেন ওই ওয়ার্ডে ওগুলো দিয়ে দিচ্ছে। সো চ্যাট জিপিটিটা আমরা ইউজ করতে পারি। এবার এসে হচ্ছে আমাদের ভোকাব লার্নিং টাইমলাইনটা কেমন হবে। সো আমরা শুরু করবো, অর্থাৎ আজকে তো পড়তে পারবে না, কালকে থেকে আহ, প্রতিদিন হচ্ছে আমাদের 10টা করে ওয়ার্ড, প্রতিদিন 10টা করে ওয়ার্ড। কারো কারো কাছে মনে হতে পারে 10টা ওয়ার্ড তো অনেক কম হয়ে যায়, আবার কারো কাছে মনে মনে হতে পারে না একটু বেশি হয়ে যাচ্ছে নাকি। না, 10টা ওয়ার্ড পারফেক্ট, কমও না বেশিও না। সো আমরা শুরু করবো 10টা করে ওয়ার্ড দিয়ে। কোথা থেকে শুরু করব? জিআরই হাই ফ্রিকোয়েন্সি 333 ওয়ার্ড লিস্টের যে পিডিএফটা আছে ওখান থেকে। সো চাইলে এটা প্রিন্ট আউট করে নিতে পারেন, তার তা আমার সাজেশন হচ্ছে পিডিএফই পড়েন। পিডিএফ থাকলে সুবিধা হচ্ছে আপনি যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছেন, ফোনে তো পিডিএফটা আছে, আপনি ওখান থেকে পড়তে পারছেন। সো তাহলে আমরা শুরু করবো 10টা করে ওয়ার্ড দিয়ে। হয়তো বা আমরা 15 ডেজ পর্যন্ত, 15 ডেজ পর্যন্ত আমরা হচ্ছে 10টা ওয়ার্ড করেই পড়বো। এরপরে গিয়ে আমরা হচ্ছে অ্যাক্সিলারেট করবো, এরপরে হয়তো বা আমরা 15টা করে ওয়ার্ড পড়বো। সো আমাদের ফার্স্ট মান্থের টার্গেট হচ্ছে জিআরই হাই ফ্রিকোয়েন্সি 333 ওয়ার্ডস তো শিখবই, ট্রাই করবো আরো আগে শেষ হয়ে গেলে আমরা ওয়ার্ডস মার্ক ধরে ফেলার। বাট লিস্ট 333 ওয়ার্ডস যাতে শেখা হয়ে যায়, এটা একদম ফরজ, এটা লাগবেই। এইটার জন্য যেন কারো কাছে কোনো এক্সকিউজ না পাই এই মাস শেষে যে ভাইয়া আমি তো পড়তে পারি নাই। এখন কিভাবে পড়বো সেটা আমি খুব সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি, যে কিভাবে পড়লে আমরা এফিসিয়েন্টলি পড়তে পারবো, কিভাবে টাইম ম্যানেজ করবো, সব বুঝিয়ে দিব। আর এই মাসের মধ্যে এই 333 ওয়ার্ডস
শেষ করা চাই। এবং এই 330 ওয়ার্ডস শেষ করা হয়ে গেলে তখন দেখবেন একটা মোটামুটি একটা কনফিডেন্স চলে আসবে, আরে আমি তো ভালোই ওয়ার্ড শিখে ফেলছি। কেন এটা কনফিডেন্স আসবে? আপনি যখন তখন প্র্যাকটিসে যাবেন সেন্টেন্স কমপ্লিশন, তখন দেখবেন যে হ্যাঁ আপনি এখন কমন পাচ্ছেন। 5টা অপশনের সবগুলো অপশন কমন পাচ্ছেন না, আর 2টা 3টা করে অপশন আপনি কমন পাচ্ছেন, তখন দেখবেন ভালো লাগতেছে যে হ্যাঁ আরে আমি তো ভোকাব কিছুটা হতে পারি। সো কনফিডেন্সটা তখন আসবে। এরপর সে মান্থ 2 and 3-তে আমরা হচ্ছে 20টা করে ওয়ার্ড দিয়ে শুরু করব। শুরুতে মান্থ 2-তে হচ্ছে আমরা 20 ওয়ার্ডস দিয়ে স্টার্ট করব। দেন আস্তে আস্তে আমরা স্পিড আপ করব। এখন তখন স্পিড আপ করলেও আপনি প্যারা খাবেন না। কেন প্যারা খাবেন না? এই যে একটা মাস আপনি পারসিস্টেন্টলি ভোকাব করলেন, সো এর মধ্যে কিন্তু আপনার কি হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আপনার একটা হ্যাবিট হয়ে গেছে। তো এখন কিন্তু আপনি একদম এফিশিয়েন্ট হয়ে গেছেন। শুরুর দিকে যেরকম একটা ওয়ার্ড শিখতে যত টাইম লাগতো, এখন এত এত টাইম লাগে না, এখন অল্প টাইম হয়ে যাচ্ছে। এবং কোন মেথডটা আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে এটাও এখন আপনি খুব প্রপারলি জানেন। এই জন্য আমরা স্পিড আপ করবো তখন। সো সেকেন্ড এন্ড থার্ড মান্থের মধ্যে ভোকাব আমাদের টোটালি শেষ হয়ে যাবে। এরপরে কন্টিনিউয়াস তো রিভাইজ তো আমাদের থাকবেই। এবার হচ্ছে লার্নিং নিউ ওয়ার্ডস ক্যান বি ফান। কেউ যদি মনে করেন যে কারো যদি অনেকের কাছে এরকম মনে হতে পারে, আরে নতুন ওয়ার্ড শেখা তো পেইন, এটা আমি কেন শিখতে যাব। তো কেন শিখতে যাবো এটা আমরা জানি, বাট কারো কারো কাছে পেইন মনে হবে। এই পেইনটা মনে করা যাবে না। এটাকে একটা ফান হিসেবে নেন, এটাকে একটা মজা হিসেবে নেন যে হ্যাঁ আমি নিউ ওয়ার্ডস জানছি, তার মানে আমি যখন আমার রিডিং স্কিলটা বাড়বে, আমি আরো ভালো করে নিজের আইডিয়াটা এক্সপ্রেস করতে পারবো। হ্যাঁ। সো সো লার্নিং নিউ ওয়ার্ডস এটাকে আমরা একটা ফান হিসেবে নিব, এটাকে একটা পজিটিভ জিনিস হিসেবে নিব। এরপর হচ্ছে আমরা ভোকাব কিভাবে শিখবো। তো অনেকে অনেক মেথড আছে ইউটিউবে, অনেক ভিডিও আছে, অনেক আর্টিকেল আছে ভোকাব কিভাবে শিখতে হবে। সবচেয়ে ইফেক্টিভ যে মেথড গুলো আছে এগুলো নিয়ে আমি ডিসকাস করব। এরপর এই মেথড গুলোর মধ্যে বেস্ট মেথড কোনটা, দ্য বেস্ট মেথড ইজ হুইচ এভার ওয়ার্কস ফর ইউ। যেটা আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে সেটাই আপনার জন্য বেস্ট। এখানে মানে রিজিড কথা বলার সুযোগ নাই যে এটাই বেস্ট মেথড। সো যেমন একটা মেথড আছে ট্রিক্স এন্ড নেমোনিক্স। ট্রিক্স এন্ড নেমোনিক্সটা কি? আপনি হচ্ছে কোন একটা কিছুকে কোন একটা ট্রিক্স এর মাধ্যমে কোন একটা শর্ট একটা সিম্বল বা কিছু একটা মাধ্যমে মনে রাখলেন, সো এটা হচ্ছে নেমোনিক্স। ইন ডিটেল আমরা বলবো সবগুলো মেথড নিয়ে, আমি এখানে আগে একটু বলে যাই। ভিজুয়ালাইজ, আমরা যখন একটা ওয়ার্ড পড়ি তখন ওই ওয়ার্ড নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা ইমেজ আমাদের ব্রেইনে কিন্তু ক্রিয়েট হয়। হ্যাঁ। সো আমরা একটা ওয়ার্ডকে যদি ভিজুয়ালাইজ করতে পারি ওয়ার্ডের মিনিংটাকে, তাহলে এটা খুব সহজে আমাদের মনে থাকবে। এটিমোলজিক্যাল ক্লুজ হচ্ছে প্রতিটা ওয়ার্ডের একটা রুট থাকে, যে ওয়ার্ডটা কোথা থেকে এসেছে। সো ওই রুটটার মিনিং জানা থাকলেও কিন্তু আমরা ওয়ার্ডের মিনিং খুব সহজে ধরে ফেলতে পারি। এবার হচ্ছে রাইটিং অন ইউর ব্রেইন, এর মানে হচ্ছে লেখা। অনেকেই আছেন আপনাদের এখানে যাদের লিখলে মনে থাকে, যেমন আমার নিজেরও, আমি লিখলে আমার ভালো মনে থাকে। আমি যে কোনো টপিক, যে কোনো পড়া, যে কোনো কঠিন কিছু আমি লিখলে আমার খুব ভালো মনে থাকে। তো আমার রাইটিং ব্রেইনটা খুব ভালো। এবং লিখলে এরকম অনেকেরই মনে থাকে। এটার কারণ হচ্ছে আমরা যখন লিখি একটা কিছু তখন আমাদের কয়েকটা জিনিস কাজ করে। আসলে আমরা যখন লিখছি হাত দিয়ে তখন আমাদের মাসল ব্রেনটা কাজ করতেছে, মাসল পাওয়ারটা বা মাসল ব্রেনটা, মাসল মেমোরিটা। আবার আমরা যখন লিখছি তখন কিন্তু আমরা চিন্তাও করছি, তাই না? আবার অনেক সময় আমরা পড়েও, লেখার সময় আমরা, আমাদের অনেকের অভ্যাস আছে একটু পড়া বলা, মানে লাউডলি বলাও। সো আলটিমেটলি এখানে এই মেমোরি গুলা একসাথে কাজ করে, তো এই জন্য এটা অনেকেরই মনে থাকে। আবার আপনি যখন লিখলেন একটা ওয়ার্ড, যখন আপনি লিখলেন, হ্যাঁ, ধরুন আপনি লিখলেন হচ্ছে ব্যাস, সেই ওয়ার্ডটা যখন লিখলেন, আমি ওয়ার্ডটা লিখলাম, আমার মাসল মেমোরি কাজ করলো, আমার ব্রেইন কাজ করলো, এবং আমি এটা চেয়ে দেখলাম, তো আমার ভিজুয়াল মেমোরিটাও কাজ করলো। তো এই যে কয়েকটা মেমোরি একসাথে কাজ করা, এই জন্য কিন্তু লেখাটা অনেক সময় ইফেক্টিভ হয়। এই জন্য লিখবেন, বারবার লিখে লিখে মনে রাখতে পারেন ওয়ার্ড। এরপর হচ্ছে ফ্ল্যাশ কার্ডস এন্ড নোটবুক। এই ডিটেলে সবকিছু নিয়ে বলবো। শুরুতে আসি ট্রিক্স এন্ড নেমোনিক্স। সো নেমোনিক্স হচ্ছে কিছু মেমোরি এইডস যেগুলো আমাদেরকে হেল্প করে যে কোনো ওয়ার্ডের বা কোনো একটা কিছুর মিনিং বা প্যাটার্ন বা কিছু একটা, মানে কোনো একটা কিছু মনে রাখা, মিনিংটা মনে রাখা। হ্যাঁ। সো নেমোনিক্সটা আমাদেরকে হেল্প করে মিনিংটা মনে রাখা। সো মিনিং অফ দ্য ওয়ার্ড। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করি। এবং এবং আমরা মনে রাখবো কিভাবে? ওই যে যেই জিনিসটার মাধ্যমে আমরা মনে রাখলাম, ছোট একটা কিছু একটার মাধ্যমে,
সো ওটাকে বলা হচ্ছে নেমোনিক। যেমন দ্য ওয়ার্ড অ্যাম্বিভ্যালেন্ট। সো অ্যাম্বিভ্যালেন্ট মানে হচ্ছে হ্যাভিং মিক্সড ফিলিংস। সো এটা নেমোনিকটা কি হতে পারে? এম আই এবল অর নট, আমি কি পারবো নাকি পারবো না। সো এটা মানে কি তার হচ্ছে তাহলে আমি কি পারবো নাকি পারবো না, তার মানে আমি আমার কনফিডেন্স নিয়ে অথবা আমার ফিলিংস নিয়ে আমি কনফিউজড। তার মানে এটা মিনিং হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। ঠিক আছে। সো এই যে আমরা ট্রিক্স বা নেমোনিক্স দিয়ে কিন্তু এভাবে আমরা মনে রাখতে পারি। সো তাহলে অ্যাম্বিভ্যালেন্ট, এই যে আজকের ক্লাস থেকে কিন্তু আমরা বেশ কিছু ওয়ার্ড আমরা শিখে ফেলতে পারবো। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলে এখান থেকে অ্যাটলিস্ট 10টা ওয়ার্ড আমরা শিখে ফেলতে পারবো। তো তাহলে অ্যাম্বিভ্যালেন্ট মানে কি কোনো একটা কিছু সম্পর্কে বা কোনো একটা ডিসিশনের বেলায় আমাদের মিক্সড ফিলিংস থাকা, মানে আমরা ডিসিশনে আসতে পারছি না, এটা হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। সো অ্যাম্বিভ্যালেন্টটা কি তাহলে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা নাউনটা কি হবে? অ্যাম্বিভ্যালেন্স। তো এখানে একটা ওয়ার্ড আমরা শিখে ফেললাম। সো এইবার এই যে ট্রিক্স বা নেমোনিক্স এগুলো আমরা পাবো কোথায়? ডেভেলপ অন ইওর ওন। আপনি নিজে নিজে আপনার নিজে নেমোনিক্স গুলা বানান। একটা ওয়ার্ড শিখলেন, ওই ওয়ার্ডটা একটা ওয়ার্ড পড়লেন, ওই ওয়ার্ডটা পড়ার পরে ওটা মিনিংটা পড়ার পরে আপনার কিছু একটা ট্রিক্স, কোন একটা সিম্বল এমন হতে পারে, সাপোজ এফিমেরাল। সো এটা দিয়ে আপনার মনে হলো যে ক্লাউড, একটা ক্লাউড চোখে আসলো, যদিও এটা একটা ভিজুয়াল এর মধ্যে পড়ে যাচ্ছে, বাট আপনি ধরেন এই সিম্বলটার মাধ্যমে মনে রাখছেন, সো এটা আপনার জন্য নেমোনিক হতে পারে। আবার অন্য কোনো ভাবে, যে কোনো ভাবে আপনি মনে রাখতে পারেন। সো আপনার নিজের নেমোনিক নিজে ডেভেলপ করতে পারেন, অথবা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। আবার একটা ওয়েবসাইট আছে, mnemonic dictionary.com। সো এই ওয়েবসাইটে ঢুকে আপনি ওয়ার্ড লিখে সার্চ করলে নেমোনিক চলে আসে। সো নেমোনিকটার একটা আরেকটা এক্সাম্পল আমরা দেখি, এফেমেরাল। সো এফেমেরাল মানে হচ্ছে শর্ট লাস্টিং, কোনো একটা কিছু খুবই অল্প সময়ের জন্য হলে তাকে বলা হচ্ছে এফেমেরাল। সো এটা নেমোনিক কি হতে পারে? ই ফিউনারাল। ই ফিউনারাল। সো তাহলে এটা মানে কি? অনলাইন ফিউনারাল। সো অনলাইনে যা হয় ইউজুয়ালি অনেক শর্ট লাস্টিং হয়, যে কোনো একটা ট্রেন্ড খুবই শর্ট লাস্টিং হয়। ডেইলি একটা একটা ট্রেন্ড কয়েকদিন চললো, দেন আবার নতুন ট্রেন্ড চলে আসলো। সো অনলাইনের জিনিসপত্র ইউজুয়ালি হচ্ছে শর্ট লাস্টিং হয়। সো তাহলে এইভাবে মনে রাখতে পারেন, অথবা আপনি অন্য কোনো ভাবে মনে রাখতে পারেন। অথবা ওই যে আমি বললাম যে এফএমএল দিয়ে আপনি অন্য কোনো একটা, যেমন একটা ক্লাউড দিয়ে মনে রাখতে পারেন, এরকম আর কি। সো এই হচ্ছে আমাদের ট্রিক্স বা নেমোনিক্স। নেক্সট মেথড হচ্ছে ভিজুয়ালাইজ করা। আমরা জানি আমরা কিছু একটা দেখলে কিন্তু আমাদের মনে থাকে। হ্যাঁ। সো আমরা যখন একটা নতুন ওয়ার্ড শিখতে যাব, ওই ওয়ার্ডটা পড়ার পরে, ওইটার মিনিংটা পড়ার পরে আমাদের ব্রেইনে যদি একটা ভিভিড মেন্টাল ইমেজ যদি ক্রিয়েট হয়, এটা একটা পাওয়ারফুল টুল হতে পারে। যেমন ধরেন ইরাসিবল একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের মিনিংটা কি? ইজিলি অ্যাঙ্গার্ড, শর্ট টেম্পার্ড, মানে সহজেই রেগে যায় এমন। সো এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো ইরাসিবল মানে কি? ইজিলি অ্যাঙ্গার্ড বা শর্ট টেম্পার্ড। এখন হতে পারে আপনার একটা ফ্রেন্ড আছে যে খুব সহজেই রেগে যায়, সো তাকে দিয়ে আপনি মনে রাখতে পারেন ইরাসিবল। সো তার মানে এই ওয়ার্ডটা যখনই দেখবেন তার ইমেজটা আপনার চোখের সামনে আসবে। অথবা আপনার একটা ফ্যাকাল্টি হতে পারে আপনার আগে ইউনিভার্সিটির, হয়তোবা খুবই ইরাসিবল ছিলেন, তাকে দিয়ে মনে রাখতে পারেন। এই সো যে কোনো একটা ওয়ার্ড পড়ার পরে ওই ওয়ার্ডের ওই ওয়ার্ডকে ভিজুয়ালাইজ করতে হবে। এরপর হচ্ছে এটিমোলজিক্যাল ক্লুজ। সো এটিমোলজি মানে হচ্ছে কোন একটা ওয়ার্ডের রুট, কোন একটা ওয়ার্ডের রুট পড়ার যে সিস্টেমটা, এটাকে বলা হচ্ছে, কোন একটা ওয়ার্ডের রুটটা কোথা থেকে এসেছে এটার যে স্টাডিটা, এটাকে বলা হচ্ছে এটিমোলজি। সো কোন একটা ওয়ার্ডের রুট বা অরিজিন যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু এর মিনিংটা আমরা গেস করে ফেলতে পারি, আর মিনিংটা মনে রাখতে পারি খুব সহজে। যেমন দ্য ওয়ার্ড বেনিভোলেন্ট। সো এটা রুট হচ্ছে বেনে। সো এই বেনের মিনিংটা হচ্ছে গুড। বেনে মানে গুড। এখন এটা আরো কিছু এক্সাম্পল দেখাই। এবং এটা রুটটা কোথা থেকে এসেছে? ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। সো যেমন ধরেন এই যে আমরা আমরা জানি বেনিফিট, বেনিফিশিয়েন্ট, বেনিফিশিয়ারি। সো এই যে ওয়ার্ড গুলা সবগুলা ওয়ার্ডের মিনিং হচ্ছে পজিটিভ, অর্থাৎ গুড, এগুলো গুড থেকে এসেছে। ফার্স্ট অফ অল হচ্ছে বেনিফিট মানে তো আমরা জানি
বেনিফিশিয়াল, সরি, বেনিফিশিয়েন্ট। বেনিফিশিয়েন্ট মানে হচ্ছে যে কোনো একটা কিছু প্রোভাইড করে। যেমন ধরেন, এমন যদি হয় ব্যাংক আপনাকে লোন দিচ্ছে, তাহলে ব্যাংক হচ্ছে বেনিফিশিয়েন্ট। বা হচ্ছে কোন একটা কিছু আপনার উপকার উপকার করে, so সেটাকে আমরা বলতে পারি বেনিফিশিয়েন্ট। বেনিফিশিয়ারি কি জানি আমরা, যে হচ্ছে লোনটা নিচ্ছে তাকে বলা হয় বেনিফিশিয়ারি। সো এই বেনে মানে হচ্ছে গুড। তো যেখানে আমরা বেনে ইউজ করতে দেখবো, এটা মানে বুঝবো যে এটা মিনিংটা হচ্ছে পজিটিভ কিছু একটা। তাহলে বেনে মানে গুড, ভোলেট মানে উইশিং। তার মানে বেনেভোলেন্ট মানে কি উইশিং গুড। তার মানে কেউ যদি আপনার ভালো চায়, বা তাকে আমরা বলতে পারি কি বেনেভোলেন্ট। কেউ যদি সবার ভালো চায় তাকে আমরা বলতে পারি বেনেভোলেন্ট। তাহলে হার বেনেভোলেন্ট নেচার মেড হার পপুলার অ্যামং স্টুডেন্টস। সিমিলার ওয়ার্ড কি কি আছে? বেনিফিট, বেনিফিশিয়াল, বিনাইন। সো এই বিনাইন ওয়ার্ডটা, এই যে ওয়ার্ডটা অনেকে মিনিং জানতে পারেন আবার নাও জানতে পারেন, এটা একটু বলে ফেলি, এটা যেন এখনো যাতে মুখস্থ হয়ে যায়। সো বিনাইন মানে হচ্ছে হার্মলেস। হার্মলেস যেটা হচ্ছে হার্ম করে না, ক্ষতি করে না, যেটা হচ্ছে, এটাকে বলা যায়, এটা একটা নিউট্রাল ওয়ার্ড অ্যাকচুয়ালি। এটা হচ্ছে হার্মলেস, হ্যাঁ। এবং এটার আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে আহ কেউ ধরেন তার বিহেভিয়রে, তার কথাবার্তায় কেউ খুবই পলাইট, তাকে আমরা বলতে পারি বিনাইন। হ্যাঁ। সো বিনাইন একটা পজিটিভ ওয়ার্ড। এবং বিনাইনের আরেকটা জায়গায় ইউজ আছে, সেটা হচ্ছে আপনার মেডিকেলে, মেডিকেল ট্রিটমেন্টে অনেক সময় যে টিউমার হয় না, তো একটা টিউমার হতে পারে আপনার হচ্ছে বিনাইন, আবার হতে পারে মেলাইন। সো বিনাইন টিউমার মানে কি ওইটা ক্যান্সারাস না, মেলাইন টিউমার মানে হচ্ছে ওইটা ক্যান্সারাস। সো বিনাইন মানে কি তাহলে হার্মলেস, হার্মলেস বা পোলাইট এরকম। তাহলে এটা একটা পজিটিভ ওয়ার্ড। সো আমরা যদি বেনে এটার মিনিংটা জানি, অ্যাটলিস্ট আমরা কিন্তু এটা গেস করতে পারবো যে এটার মিনিংটা পজিটিভ কিছু একটা। এই জন্য এটিমোলজিক্যাল ক্লুজ একটা ইফেক্টিভ টুল হতে পারে। আরেকটা এক্সাম্পল হচ্ছে ম্যালেভোলেন্ট। সো ম্যালেভোলেন্টের মিনিং হচ্ছে উইশিং হার্ম অর ইভিল টু আদার্স, হ্যাভিং ইল উইল। সো ম্যালেভোলেন্ট হচ্ছে বেনিভোলেন্টের টোটালি অপোজিট ওয়ার্ড। বেনিভোলেন্ট হচ্ছে বেনিভোলেন্টের অপোজিট ওয়ার্ড। তো এটা এটিমোলজিক্যাল ক্লুটা কি? ম্যাল মানে আমরা জানি হচ্ছে ব্যাড, যেমন ম্যাল ফাংশন, তাই না? সো ম্যাল মানে হচ্ছে ব্যাড, তাহলে ম্যালেভোলেন্ট কি হবে? খারাপ কিছু একটা, নেগেটিভ কিছু একটা, তাই না? সো ম্যালেভোলেন্ট মানে হচ্ছে ব্যাড উইশিং, সামওয়ান হু উইশেস হার্ম টু আদার্স। এখন এই ম্যালেভোলেন্টের মিনিংটা কিন্তু আরেকভাবে মনে রাখতে পারি ভিজুয়াল দিয়ে। যেমন এই যে ম্যালেফিসেন্ট, এই মুভিটা অনেকে দেখে থাকার কথা, ম্যালেফিসেন্ট। সো ম্যালেফিসেন্ট মানে হচ্ছে যে হচ্ছে ক্ষতি করতে চায়, ইভিল। হ্যাঁ। সো কাজে এই এই মুভিটা দেখে থাকলে কিন্তু ম্যালেফিসেন্টের মিনিংটা জানার কথা। তো এরকম আমরা ভিজুয়াল দিয়েও কিন্তু মনে রাখতে পারি। সো যেখানে আমরা দেখবো, যেমন এই যে ম্যালেফিসেন্ট, ম্যালেভোলেন্ট, হ্যাঁ। সো এইগুলো হচ্ছে কি তাহলে, এগুলো নেগেটিভ ওয়ার্ড, এগুলো মানে বোঝায় ক্ষতিকারক। ঠিক আছে। তারপর আবার কি বলবো, আরেকটা ওয়ার্ড আছে যে মেলাইন, বিনাইনের অপোজিট আর কি, হচ্ছে এগুলো মানে নেগেটিভ অর্থাৎ ক্ষতিকারক বোঝায়। সো এটিমোলজিক্যাল ক্লুজ গেল। এখন হচ্ছে রাইটিং অন ইউর ব্রেইন। ওই যে মানে এটা মানে হচ্ছে লিখা। তো আপনারা অনেকে আছেন যারা, যাদের লিখলে ভালো মনে থাকে, তারা লিখবেন। আমি যেটা করতাম, আমি ভোকাব শেখার সময় আমি যেটা করেছি, সেটা হচ্ছে আমি ওয়ার্ডের নোট খাতায় তো লিখেছি, কিন্তু আমি রাফ কপির মধ্যে বারবার লিখতাম, মিনিং লিখতাম বারবার। সো লিখলে আমার আমার খুব ভালো মনে থাকে। সো অ্যাক্টিভলি লেখার মাধ্যমে আপনি মনে রাখতে পারেন। এখন এই অ্যাক্টিভলি লেখাটা হতে পারে আপনি শুধু মিনিং লিখছেন, হ্যাঁ, আপনি ধরুন অ্যাবেইট লিখলেন, অ্যাবেইটের মিনিংটা লিখলেন। আবার হতে পারে আপনি নিজে যে একটা প্যারাগ্রাফ লিখছেন বা একটা এসে লিখছেন, ওইটার মধ্যে ইউজ করলেন। সো মেন কথা হচ্ছে আপনি যেখানেই যা লেখেন না কেন, হতে পারে আপনার একটা সোশ্যাল মিডিয়ায় আপনার একটা পোস্ট, হতে পারে আপনার একটা আর্টিকেল লেখা, হতে পারে আপনার অফিসের একটা রিপোর্ট লেখা। সো যেখানেই লিখেন না কেন, ওয়ার্ড গুলা ইউজ করতে হবে, তাহলে আমাদের মনে থাকবে। এরপর হচ্ছে ফ্ল্যাশ কার্ড এন্ড নোটবুক। এটা হচ্ছে আমাদের ফাইনাল মেথড। সো ফ্ল্যাশ কার্ডটা কি? আপনি ছোট্ট কাগজের টুকরা, সেটা আপনি কিনে নিতে পারেন, কিনতে পাওয়া যায় স্টিকি নোট টাইপের। স্টিকি নোট কেউ ফ্ল্যাশ কার্ড হিসেবে ইউজ করতে পারেন। সো ফ্ল্যাশ কার্ডের এক পাশে লেখা থাকবে ওয়ার্ডটা। সাপোজ আপনি অ্যাবেইট লিখতে চাচ্ছেন, তাহলে এই পাশে লেখা থাকবে অ্যাবেইট,
আর অপোজিট পাশে ওইটার মিনিং লেখা থাকবে, সেন্টেন্স এক্সাম্পল সেন্টেন্স লেখা থাকবে, সিনোনিম লেখা থাকতে পারে, নাও লেখা থাকতে পারে, আপনার উপর ডিপেন্ড করছে, তারা নিতে চাইলে লিখতে পারেন। তো এখন তাহলে এই ফ্ল্যাশ কার্ড গুলো কিভাবে ইউজ করবো? ধরেন আপনি 10টা ওয়ার্ড শিখেছেন, 10টা ফ্ল্যাশ কার্ড আপনার বানানো আছে। তো এবার আপনি যখন রিভাইজ দিচ্ছেন, তখন আপনি যে আপনি হচ্ছে এই পৃষ্ঠাটা আপনার উল্টানো আছে, উপরের দিকে আছে। তো যখন আপনি অ্যাপডেট দেখলেন, তখন এটা মিনিংটা বলার ট্রাই করলেন, ধরেন আপনি পারলেন, তাহলে তো ভালো। নেক্সট, এবার হচ্ছে নেক্সট ওয়ার্ডের মিনিংটা দেখলেন, মিনিংটা এরকম করে বলা ট্রাই করলেন, কিন্তু এবার দেখলেন যে বলতে পারলেন না, বা যেটা বললেন এটা ভুল হলো, পৃষ্ঠাটা উল্টানোর পরে, ফ্ল্যাশ কার্ডটা উল্টানোর পরে দেখলেন যে এটা মিনিংটা যা ছিল অ্যাকচুয়ালি আপনি ভুল বলেছেন। তো এভাবে ফ্ল্যাশ কার্ড আমরা ইউজ করব। সো এই ফ্ল্যাশ কার্ড গুলাকে আমরা রেগুলারই রিভিউ করব। সেটা হতে পারে আপনি ধরেন ফ্ল্যাশ কার্ড গুলো ছবি তুলে রেখেছেন, ওগুলো আপনি ট্রান্সপোর্টে যখন আসেন, কোথাও যাচ্ছেন, তখন ওগুলো আপনি রিভাইজ দিচ্ছেন, দেখছেন। তো এরপর আসি নোটবুক। এটা হচ্ছে আমাদের ফাইনাল, এটা হচ্ছে সবচেয়ে সাস্টেনেবল মেথড। নোটবুক মেনটেন করতে হবে, একটা ডেডিকেটেড আলাদা একটা নোটবুক থাকতে হবে। সেই নোটবুকটা হতে পারে পেপার কপি, হতে পারে আপনি একটা ডকুমেন্ট বানাচ্ছেন এক্সেল এর মধ্যে বা ওয়ার্ড এর মধ্যে, আপনার যেটা প্রেফারেবল মনে হয়, বাট একটা নোটবুক থাকতে হবে। সো নোটবুকে কি কি লেখা থাকবে? প্রতিটা ওয়ার্ড, প্রতিটা নিউ ওয়ার্ড যেটা শিখলেন ওটার ওয়ার্ড লেখা থাকবে, ওটার মিনিং লেখা থাকবে, ওইটার এক্সাম্পল সেন্টেন্স লেখা থাকবে। আর যদি নেমোনিক লিখে রাখতে চান, নেমোনিক যদি থাকে কোনো নেমোনিক লিখে রাখতে পারেন, কোনো সিনোনিম জানা থাকলে লিখে রাখতে পারেন। সো এই হচ্ছে এভাবে নোটবুকটা মেনটেন করবেন। এবার নোটবুকে ওয়ার্ড গুলাকে চাইলে আপনি থিম বা রুট ওয়াইজ আপনি পাশাপাশি গ্রুপ করতে পারেন। যেমন ওই যে একটু আগে যে আমরা বললাম, বেনিফিট, বেনাইন, বেনেভোলেন্ট। সো এইভাবে এদেরকে আপনি রুট ওয়াইজ গ্রুপ করতে পারেন চাইলে, এটা অপশন, এটা না করলেও চলবে, এটা করার দরকার নাই। মেইনলি হচ্ছে এই দুইটা কাজ করতে হবে। তাহলে আমরা একটা নোটবুকের এক সো আমরা একটা নিউ ওয়ার্ড, তাহলে আমরা মেথড গুলো দেখলাম। এখন একটা নিউ ওয়ার্ড যখন আমরা শিখতে যাব, কি অ্যাপ্রোচে আমরা আগাবো? সো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আমরা আজকে শুরু করছি জিআরই হাই ফ্রিকোয়েন্সি 330 ওয়ার্ডস এর পিডিএফ লিস্ট থেকে, ভোকাব লিস্ট থেকে। তো আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অ্যাবেইট। তাহলে আমাদের প্রথম স্টেপটা কি? পিক এ ওয়ার্ড ফ্রম দ্য মেইন সোর্স। তাহলে আমাদের মেইন সোর্স যেন কি কি? জিআরই হাই ফ্রিকোয়েন্সি 330 ওয়ার্ডস, আর হচ্ছে আমাদের ওয়ার্ড স্মার্ট 1 and 2। সো হচ্ছে আমাদের মেইন সোর্স। তাহলে মেইন সোর্স থেকে আমরা ওয়ার্ডটা নিব। দেখেন এই মেইন সোর্স জাস্ট ওয়ার্ড আর মিনিং লেখা আছে। সো আপনি শুধু ওয়ার্ড আর এই মিনিং থেকে আপনি ওয়ার্ডের মিনিংটা নাও বুঝতে পারেন। তাহলে এখন আমাদের কাজ কি? So, এখান থেকে ওয়ার্ডটা পিক করার পরে আমি হচ্ছে ওয়ার্ডটাকে সার্চ করব কোথায়? গুগল ট্রান্সলেটর অ্যাপে, অথবা ডিকশনারি.com, এই ওয়েবসাইটে, অথবা দুই জায়গাতেও করতে পারেন। এবার ওই যে যেটা বললাম একটু একটু আগেই, যে গুগল ট্রান্সলেটর অ্যাপে যখন আমরা সার্চ করব, আমরা বাংলা মিনিংটা দেখতে যাব না। আমরা একটু স্ক্রল করলেই নিচে এসে দেখবো আমরা এরকম যে ওয়ার্ডের মিনিংটা ডেফিনিশন আকারে লেখা আছে। যেমন এই যে অ্যাবেইট যে ওয়ার্ডটা, সেটার মিনিংটা এভাবে লেখা আছে: of something perceived as hostile or threatening or negative, usually মানে ইউজুয়ালি নেগেটিভ কিছু একটা বোঝায়। সো এটা মিনিংটা কি তাহলে? become less intense or widespread, মানে লেস ইন্টেন্স অথবা লেস ওয়াইডস্প্রেড। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে, সহজ ভাষায় যদি বলি, এটা মানে হচ্ছে টু রিডিউস, টু সাবসাইড। তাহলে তাহলে আমরা কি করলাম? এখান থেকে আমরা একটা মিনিংটা নিলাম, অথবা আমরা ডিকশনারি.com এ এখানেও দেখলাম যেইটার মিনিংটা আমাদের জন্য ইজি মনে হলো, যেটা পড়ার পরে মনে হলো যে হ্যাঁ, এই মিনিংটা লিখলে আমার সহজে মনে থাকবে, ওই মিনিংটাই আমরা লিখবো। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে মেইন সোর্স থেকে ওয়ার্ড নেওয়া। সেকেন্ড সোর্স, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ওয়ার্ডটা গুগল ট্রান্সলেটর অ্যাপ এবং ডিকশনারি.com এখানে সার্চ করা। আমাদের থার্ড স্টেপটা হচ্ছে আমরা, এবং এই স্টেপটা অপশনাল, এটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি অথবা নেমোনিক ইউজ করব, নেমোনিক ডিকশনারি ইউজ করব। সো চ্যাট জিপিটিতে এরকম একটা প্রম্পট দিয়ে দিবেন যে, ইন দিস চ্যাট আই এম গোয়িং টু লার্ন vocabulary with you. For any word I give, you will write the meaning, 5 example sentences, and the mnemonic. If the word has multiple meanings, list each one separately. So এটা যখন বলে ফেললাম, এরপরে জাস্ট আমি তাকে ওয়ার্ডটা দিব, যেই ওয়ার্ডে দিব ওইটার জন্য সে ওই ওয়ার্ডের মিনিং বলবে, 5টা এক্সাম্পল সেন্টেন্স দিবে, দেন হচ্ছে নেমোনিকও দিবে। হ্যাঁ, কনটেক্সট প্লাস ডিফারেন্ট মিনিং থাকলে ওগুলাও সে লিস্ট করে দিবে।
তো এইভাবে আমরা চ্যাট জিপিটি ইউজ করবো। এবার ওই যে নেমোনিক ডিকশনারি বলেছিলাম, যে এখানে ওয়ার্ডের মিনিংটা যদি আমরা লিখি, লিখলে ওটা নেমোনিক চলে আসবে, এরকম নেমোনিক চলে আসবে। যেমন অ্যাবেইট, অ্যাবেইট এর মিনিংটা হচ্ছে কমে যাওয়া, টু রিডিউস, টু সাবসাইড। কোনো একটা কিছু কমে যাওয়া, কোনো একটা ইন্টেন্সিটি কমে যাওয়া, কোনো একটা নেগেটিভ কিছুর ইন্টেন্সিটি কমে যাওয়া। যেমন এখন ঝড় হচ্ছিল, ঝড়ের ইন্টেন্সিটিটা কমে গেল, সো আমরা বলতে পারি দ্য স্টর্ম অ্যাবেইটেড। সো তাহলে অ্যাবেইটেড নেমোনিকটা অ্যাকর্ডিং টু দিস ওয়েবসাইট ওরা কি বলছে, নেমোনিকটা কি দিয়েছে এখানে, রিবেট মানে হচ্ছে ডিসকাউন্ট, অর্থাৎ টু রিডিউস কিছু একটা প্রাইস, অথবা একটু ছোট হয়ে গেছে লেখার ফন্ট সাইজটা বোঝা যাচ্ছে না। সো কোনো একটা কিছু প্রাইসটাকে রিডিউস করা বোঝায় রিবেট মানে। তার মানে অ্যাবেইট মানে কি হবে, যেহেতু অ্যাবেইট আর রিবেট যেহেতু রিদমিং, সেম টাইপের রিদম দেয়, সেম টাইপের ওয়ার্ড, তার মানে এটার মিনিংটা কি, কমে যাওয়া বা কমানো। এইভাবে মনে রাখতে পারেন, এই হচ্ছে নেমোনিক। সো যেটা বলেছিলাম যে নেমোনিক আপনি চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, অথবা সরি নেমোনিক ডিকশনারি থেকেও নিতে পারেন। তাহলে স্টেপ ওয়ান হচ্ছে ওয়ার্ড পিক করা, স্টেপ টু হচ্ছে ওয়ার্ডটাকে সার্চ করা, কোথায়, গুগল ট্রান্সলেটর অ্যাপে, অথবা হচ্ছে আমাদের ডিকশনারি.কম এ। স্টেপ থ্রিটা অর্থাৎ অপশনাল এই স্টেপটা হচ্ছে চ্যাট জিপিটি অথবা নেমোনিক ডিকশনারি ইউজ করে আমাদের নেমোনিকটা নেয়া বা এক্সাম্পল সেন্টেন্স দেখা। এবার স্টেপ ফোর যেটা, স্টেপ ফোর হচ্ছে ফ্ল্যাশ কার্ড বানানো। এন্ড হচ্ছে ফ্ল্যাশ কার্ড বানানোটা অপশনাল, ফ্ল্যাশ কার্ডটা বানাইতেও পারেন, নাও বানাইতে পারেন, বাট নোটবুকটা মেনটেন করতেই হবে। সো নোটবুকে কিভাবে লিখতে পারেন ওটা একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি। কারণ এইটা আপনি লিখলেন, এটা মিনিং লিখলেন যে টু রিডিউস, আমি যে সেমিকোলন গুলো দিয়ে দিয়ে এটার সিনোনিম গুলো লিখেছি, কয়েকটা সিনোনিম লিখেছি। সো আপনি চাইলে আরো বেশি লিখতে পারেন, অথবা আপনি জাস্ট একটাই মিনিং লিখলেন, কোনো সমস্যা নাই। বাট কয়েকটা সিনোনিম লেখা রেকমেন্ডেড। সো আলটিমেটলি তাহলে আহ হয়তোবা একটার মাধ্যমে যখন এটা আপনি যখন রিভাইজ দিবেন এভাবে পড়বেন, অ্যাবেইট মিনস টু রিডিউস, আর আলটিমেটলি এগুলোকে লিখে রাখলেন, পরে আবার দেখবেন এই ওয়ার্ড গুলো শেখা হয়ে যাবে। সো ওয়ার্ড লিখবো, ওয়ার্ডের মিনিং লিখবো, সেমিকোলন দিয়ে তার তার সিনোনিম লিখবো, এরকম। এখন আমি টু 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 কেন ইউজ করেছি, অ্যাবেইট একটা ভার্ব, হ্যাঁ। সো ভার্ব বোঝানোর জন্য লিখেছি আমরা যে টু রিডিউস, টু সাবসাইড, টু ডিমিনিশ। আপনি চাইলে এভাবেও লিখতে পারেন যে অ্যাবেইট, দেন ভি দিয়ে বোঝাচ্ছেন ভার্ব। আবার যদি আপনার অ্যাবেইট মানে এমনিতেই মনে থাকে যে এটা একটা ভার্ব, তাহলে তো হয়েছেই, কোনো সমস্যা নাই। সো এক্সাম্পল সেন্টেন্স এরপর আমরা লিখলাম হিজ অ্যাগনি অ্যাবেইটেড উইথ টাইম। সো এক্সাম্পল সেন্টেন্স লিখলাম। এখন আপনি চাইলে এই ওয়ার্ড দিয়ে এই ওয়ার্ডের অন্য ফর্ম গুলো লিখতে পারেন। যেমন এই ওয়ার্ডটা একটা ভার্ব ছিল, ওর নাউন ফর্মটা আমি লিখে ফেলেছি যে অ্যাবেইটমেন্ট। অ্যাবেইটমেন্ট মানে কি, রিডাকশন। সো এই হচ্ছে একটা ওয়ার্ডকে লিখা। এবার মাল্টিপল ওয়ার্ড, মাল্টিপল মিনিং থাকলে কি লিখতাম, যেমন হাজবেন্ডরি। হাজবেন্ডরির দুইটা মিনিং আছে। সো হাজবেন্ডরি থেকে একটা, এরকম করে অ্যারো দিয়ে আমরা নাম্বার ওয়ান দিয়ে ফার্স্ট মিনিংটা লিখলাম, যে হাজবেন্ডরি মানে হচ্ছে ফার্ম ম্যানেজমেন্ট। দেন আরেকটা অ্যারো দিয়ে আমরা লিখলাম থ্রিফটলি ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস। কোন একটা রিসোর্সকে থ্রিফটলি ম্যানেজ করা, এটা মানে হচ্ছে হাজবেন্ডরি। সো এরকম আমাদের যদি কনটেক্সট ওয়াইজ ডিফারেন্ট মিনিং, যদি আরো মিনিং থাকতো, সাপোজ তিন নাম্বার আরেকটা মিনিং আছে, সো এখানে আমরা আরেকটা আরো দিয়ে নাম্বার থ্রি দিয়ে এখানে আরেকটা মিনিং লিখে ফেলতাম, এরকম আর কি। সো এভাবে আমরা নোট মেনটেন করব। তাহলে ডেইলি আমাদের 10টা ওয়ার্ডের জন্য এভাবে লিখে ফেলতে হবে। আপনার কাছে মনে হতে পারে যে এই মেথডটা তো একটু টিডিয়াস, অনেক কিছু লেখা লাগতেছে এখানে, বাট এটা হচ্ছে সবচেয়ে বেশি সাস্টেনেবল। কারণ হচ্ছে আপনারা শার্লক শার্লক সিরিজটা দেখেছেন কিনা জানি না, অনেকে দেখে থাকতে পারেন শার্লক। তো শার্লক কি করে, ওর কিন্তু একটা হচ্ছে মাইন্ড প্যালেস আছে, তাই না? সো ওর মাইন্ড প্যালেসের মধ্যে কিন্তু ইনফরমেশন গুলোকে লিখে দেয়, রেখে দেয়, হ্যাঁ। ওখান থেকে দেখবেন যে সে হচ্ছে চোখ বন্ধ করে সে রিকল করে ওখান থেকে, ওর মাইন্ড প্যালেস থেকে। তো আপনার নোটবুকটা কিন্তু একটা মাইন্ড প্যালেসের মতোই কাজ করবে। কারণ এই আপনার নিজের হাতে লেখা নোটবুক আপনার নিজের সাথে কথা বলবে। আপনি সাপোজ হাজবেন্ডরি এই ওয়ার্ডটার মিনিং শিখলেন, আপনি 1 মাস পর ভুলে গেলেন, নতুন করে দেখলে দেখবেন যে এটা মনে হচ্ছে এটা আপনি কখনোই দেখেন নাই। বাট আপনার যদি নোট কপিতে লেখা থাকে, তো আপনি 1 মাস পরে একবার চোখ বুলালে দেখবেন এটা আবার মনে পড়ে গেছে এবং মনে থাকতেছে খুব ইজিলি। এই জন্য নোটবুকটা হচ্ছে সবচেয়ে সাস্টেনেবল মেথড। সো নোটবুকটা অবশ্যই মেনটেন করবেন, একটু টিডিয়াস মনে হলেও করবেন। এইবার
তো কালকে আপনার তাহলে 10টা ওয়ার্ড শেখার কথা। সকালে উঠে আপনি, সবচেয়ে বেস্ট হচ্ছে সকালে এই কাজটা করে ফেলা। সকালে উঠে আপনি 10টা ওয়ার্ডের জন্য এইটুকু পরিশ্রম আপনি করে ফেলেন, যে ওয়ার্ডে মিনিটে নিয়ে এরকম করে নোট করে ফেলেন। তো তাহলে 10টা ওয়ার্ডের জন্য এরকম করে আপনার লেখা হয়ে গেছে। এরকম করে ধরুন 2-3 পেজ লিখতে হলো আপনার। এরপর আপনি ওইটাকে একটু আপনার ফোনে ছবি তুলে ফেললেন, ছবি তুলে নিলেন। এবার আপনার যেহেতু অফিস আছে, তো আপনি অফিসে যাওয়ার সময় কিন্তু ফোন থেকে ওই ছবি দেখে আপনি রিভাইজ দিতে পারছেন। অফিস ব্রেকে আপনি একটু রিভাইজ দিতে পারছেন। অফিস থেকে ব্যাক করার সময় আপনি একটু রিভাইজ দিতে পারছেন। তো এই জন্য নোট কপি তো করবেনই, ওখান থেকে আপনি ছবি তুলে আবার ফোনে রাখবেন। তো এই হচ্ছে আমাদের স্টেপ 4। এবার স্টেপ 5টা কি? রিভাইজ দিতে হবে, এগেইন এন্ড এগেইন। বারবার রিভাইজ দিতে হবে। রিভাইজ না দিলে ভুলে যাবেন, খুবই স্বাভাবিক। কারণ আমাদের ব্রেইন যেসব ইনফরমেশনকে আননেসেসারি মনে করে, সেগুলোকে ব্রেইন ভুলে যাওয়ার চেষ্টা করে, ভুলে যায়, ডিলিট করে ফেলে। এই জন্য রিভাইজ দিতে হবে। এবং আপনি আজকে 10টা ওয়ার্ড শিখলেন, কালকে রিভাইজ দেওয়ার সময় দেখলেন যে আপনি অলরেডি 5টা ওয়ার্ড ভুলে গেছেন। এইটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। কালকে যখন আবার দেখলেন তখন এটা মনে থাকলো। আপনি যখন পরশু আবার রিভাইজ দিবেন, তখন আবার আরো আরো ভালোভাবে মনে থাকবে। এই জন্য বারবার রিভাইজ দিতে হবে। এবার এবার হচ্ছে আমরা কিভাবে, আমরা একটা ওয়ার্ড শিখলাম বাট আবার ভুলে গেলাম, তাহলে তো হইলো না। সো হাউ টু এনশিওর রিটেনশন। আমরা একটা ওয়ার্ড শেখার পর এটা কিভাবে আমরা রিটেনশনটা এনশিওর করব। সো আমরা ভোকাব মাউন্টেন অ্যাপ্রোচে আগাবো। কিভাবে? ফার্স্ট দিন আমরা 10টা ওয়ার্ড শিখলাম, ডে 1-এ আমরা 10টা ওয়ার্ড শিখলাম। এবার ডে 2-তে আমরা নতুন 10টা ওয়ার্ড শেখার আগে আগের দিনের 10টা ওয়ার্ড আগে রিভাইজ দিব। এরপরে আমরা নতুন দিনের 10 নিউ ওয়ার্ডস আমরা শিখবো। তাহলে আলটিমেটলি কি আগের দিনের গুলো রিভাইজ হইলো। এবার ডে 3-তে আমরা কি করব? ডে 3-তে আমরা আগের 2 দিনে পড়া 10টা ওয়ার্ড আমরা রিভাইজ দিব, দেন হচ্ছে নতুন 10টা ওয়ার্ড শিখবো। এখন আপনার মনে হতে পারে ভাইয়া এইভাবে তো টাইম বেশি লাগবে। না, আগের ওয়ার্ড গুলো তো আপনার শেখায় আছে, সো ওগুলো রিভাইজ দিতে অত টাইম লাগবে না। এবার এই 20টা ওয়ার্ড রিভাইজ দিতে গেলে হয়তো বা আপনি পাবেন 3টা ওয়ার্ডে মিনিং ভুলে গেছিলেন, বাট আপনি আবার রিভাইজ দেওয়ার কারণে কিন্তু আপনার আবার মনে পড়লো, মনে হয়ে গেল। সো ডে 4-এ গিয়ে সিমিলারলি আপনি কি করতে হচ্ছে তাহলে? 10+10+10, আগের 3 দিনের 330টা ওয়ার্ড এবং নতুন 10টা ওয়ার্ড আপনি শিখলেন। তাহলে খেয়াল করেন, এই যে প্রথম 10টা ওয়ার্ড ডে 4-এ গিয়ে, প্রথম 10টা ওয়ার্ড আপনার টানা 4 দিন পড়া হয়ে গেছে। তো এই ওয়ার্ড গুলা কিন্তু এবার আপনি সহজে ভুলবেন না। সেই মেথডে এভাবে আগাতে থাকবেন। তাহলে ডে 10-এ গিয়ে কি হবে? ডে 10-এ গিয়ে আপনার আলটিমেটলি 100টা ওয়ার্ড পড়তে হচ্ছে, কারণ আগের 9 দিনের 90টা ওয়ার্ড এবং ডে 10-এর 10টা ওয়ার্ড এভাবে পড়বেন। এটা কি একটু টিডিয়াস মনে হলো? এটা আসলে টিডিয়াস না, এটা সবচেয়ে সবচেয়ে সাস্টেনেবল। এবং এটা যে আপনাকে কত বেশি বেনিফিটেড করবে, শুধু এই টেস্টের জন্য না, এমনি অ্যাডমিশন টেস্ট বা কম্পিটিটিভ এক্সাম এগুলোর জন্য না, আপনার পার্সোনাল লাইফেও আপনাকে অনেক হেল্প করবে। হ্যাঁ। তো কাজে এইটুকু এইটুকু এফোর্ট দিতে হবে। এরপর হচ্ছে আমরা কি করতে হবে রিটেনশনের জন্য, আরো কি কি করতে হবে? র্যান্ডমলিও আমরা প্র্যাকটিস করব। আপনার ডে 10-এ গিয়ে আপনার 100টা ওয়ার্ড শেখা হয়ে গেছে। এখন আপনি কি করবেন? এই 100টা ওয়ার্ড থেকে র্যান্ডমলি আপনি, মানে ধরুন আপনার যে নোট খাতায় লেখা আছে যে ওয়ার্ড, দেন ওইটার মিনিং, ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং। সো আপনি র্যান্ডমলি ফার্স্ট এই ওয়ার্ডের, আর এই পাশটা কিন্তু যে এই অংশটাকে আপনি অন্য একটা পেপার দিয়ে ঢেকে ফেলেন। হ্যাঁ। সো ওয়ার্ড দেখে মিনিং বললেন, কারেক্ট হয়েছে, ফাইন। দেন আপনি র্যান্ডমলি পরের ওয়ার্ডে গেলেন, এরকম করে রিভাইজ দিতে পারেন। অথবা আপনার যদি এক্সেলে যদি আপনি এরকম ফাইল বানিয়ে ফেলেন, এরকম ফাইল আমরা প্রোভাইড করব, যে আপনি ওখান থেকে সাফল করে আপনি মিনিং গুলা প্র্যাকটিস করতে পারবেন। সো র্যান্ডমলি প্র্যাকটিস করলে কি হবে? অনেক সময় আছে কি, আমাদের ব্রেন তো চালাক, আমাদের ব্রেন কি করে, আপনি যখন একটা কিছুকে ক্রনোলজিক্যালি পড়তেছেন ও হচ্ছে ওইভাবে মনে রাখে যে অ্যাবেইটের পরে তো ভাইয়া অ্যাবেশ আসে, তাহলে আমরা অ্যাবেশের মিনিংটা এটার সাথে রিলেটেড করে সামহাও ব্রেন মনে রেখে ফেলে। সো অ্যাবেইটের পরে অ্যাবেশ জিজ্ঞেস করলে আপনি পারেন, কিন্তু কিন্তু হচ্ছে ইরাসিবলের পরে অ্যাবেশের মিনিং জানতে চাইলে আপনি পারেন না। এই এই জিনিসটাকে ভাঙার জন্য, ব্রেইনের এই ট্রিক্সটাকে ভাঙার জন্য আমরা হচ্ছে র্যান্ডমলিও প্র্যাকটিস করব। এবং আমাদের যে উইকলি টেস্ট থাকবে ওখানে ভোকাবও থাকবে। তো এগুলা সিরিয়াসলি দিবেন, প্র্যাকটিসটা সিরিয়াসলি করবেন, তাহলে এগুলো মনে থাকবে। এবার হচ্ছে রিডিং এন্ড রাইটিং হ্যাবিট।
সো ওয়ার্ড লার্নিংটা রিটেনশন করার জন্য আপনার রিডিং এন্ড রাইটিং হ্যাবিটটা গ্রো করতে হবে। অলরেডি বলেছি যে রিডিং হ্যাবিট তো এমনিতে রিডিং এর জন্য লাগবেই, গ্রামারের ইংলিশের জন্য তো লাগবেই। এবার ভোকাবের জন্য রিডিং হ্যাবিটটা ভালো। আপনি যখন নিউ ইয়র্ক টাইমসে একটা আর্টিকেল পড়তে গেলেন, একটা নিউজ পড়তে গেলেন, অথবা একটা এডিটোরিয়াল পড়তে গেলেন, ওখানে গিয়ে দেখা গেলো আপনি ওই ওয়ার্ডটা পেয়ে গেছেন, যে ট্যাক্স অ্যাবেটমেন্ট। হ্যাঁ, তো তখন কিন্তু এই যে আপনি যখন এখানে অ্যাবেটমেন্টটা পাইলেন, তখন গিয়ে অ্যাকচুয়ালি আপনার ওয়ার্ডটা শেখা পরিপূর্ণ হচ্ছে। আপনি এটাকে রিয়েল লাইফে গিয়ে দেখতে পেলেন। এই জন্য পড়তে হবে এবং লিখতে হবে। আমরা তো ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখবো রেগুলার, ওইটা ক্লাসের পরে। ফ্রি হ্যান্ড রাইটিং এর যে ক্লাস হবে তারপর থেকে তো রেগুলার লিখবেনই। সো এই রিডিং এন্ড রাইটিং হ্যাবিট, এটা এনশোর করবে আমাদের লার্নিং রিটেনশনটা। এরপর আসে হচ্ছে আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজেস। ইডিয়মস এন্ড ফ্রেজ অনেকে মনে করে সেম, মনে হয় দুইটা মনে হয় সেম, কিন্তু অ্যাকচুয়ালি না। তো ইডিয়মস হচ্ছে, এই দুইটার মধ্যে কমন জিনিসটা কি? সো ইডিয়মস এন্ড ফ্রেজেস বোথ আর আ গ্রুপ অফ ওয়ার্ডস। দুইটা গ্রুপ অফ ওয়ার্ডস, একটা ইডিয়ম একটা গ্রুপ অফ ওয়ার্ডস, একটা ফ্রেজও আ গ্রুপ অফ ওয়ার্ডস। এটা হচ্ছে কমন। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ইডিয়মসে, ইডিয়মসে যেটা হয় আপনার ওয়ার্ড গুলা থেকে যেটা মনে হয়, যেমন কিক দা বাকেট। বাকেট মানে বালতি, কিক মানে লাথি দেয়া। সো কিক দা বাকেট মানে কি মনে হচ্ছে? বালতিতে লাথি দেয়া। বাট এটার মিনিংটা হচ্ছে টু ডাই, মারা যাওয়া। এইটা হচ্ছে ইডিয়ম। মানে, মানে হচ্ছে যদি ওয়ার্ডের, যদি হচ্ছে আপনার যদি হচ্ছে ওয়ার্ডের ওখানে যে ওয়ার্ড গুলো ইউজ হবে ইডিয়মস এর মধ্যে, তার থেকে ডিফারেন্ট যদি মিনিংটা টোটালি ডিফারেন্ট, মানে এটার লিটারাল মিনিংটা না হয়ে, একটা মিনিট। আচ্ছা, সো যদি এই যে ইডিয়মের মধ্যে যে ওয়ার্ড গুলা ইউজ হবে, এদের লিটারাল মিনিংটা না ইউজ হয়ে, মানে যে ওয়ার্ড গুলা ইউজ হয়েছে সেগুলার এক্সাক্ট মিনিংটা ইউজ না হয়ে যদি ডিফারেন্ট মিনিং আসে টোটালি, তাহলে এটা হচ্ছে ইডিয়ম। আর ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে মিনিংটা ওয়ার্ডের সাথে, ওয়ার্ড গুলোর সাথে রিলেটেডই থাকে, মিনিংটা ওইভাবে চেঞ্জ হয় না। সো ফ্রেজ কি? a small group of words that work together but do not form a complete sentence. সো যেমন হচ্ছে ইন দ্য মর্নিং, এটা একটা ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। সো তাহলে যে ইন দ্য মর্নিং, সো এই ইন দ্য মর্নিং এর ক্ষেত্রে আপনার দ্য মর্নিং এর আগে ইউজুয়ালি ইন বসবেই সেন্টেন্সে যখন আমরা ইউজ করতে চাই। সো আই নিড টু গো দেয়ার ইন দ্য মর্নিং। সো এটা একটা ফ্রেজ। সো এই হচ্ছে আমাদের ইডিয়মস আর ফ্রেজের মধ্যে ডিফারেন্স। সো আমাদের হচ্ছে দুইটাই কেন ইম্পর্টেন্ট, এগুলো তো ডিরেক্টলি থাকেই। আর এই যে ফ্রেজগুলা, ফ্রেজগুলা ফ্রেজগুলো কিন্তু সেন্টেন্স কারেকশন হয়। যেমন ইন দা মর্নিং না বলে আমি যদি বলি অন দা মর্নিং, অন দা মর্নিং আমি বললাম। সো অন দা মর্নিং বললে কিন্তু এটা ভুল, কারণ এটা আমাদের ফ্রেজটা ভুল লিখে ফেললাম। সো এই জন্য আমাদের ফ্রেজের মিনিং জানতে হবে, মানে ফ্রেজটা জানতে হবে যে হ্যাঁ এটা হচ্ছে এই ফ্রেজ। আচ্ছা, এবার হচ্ছে আমরা ফ্রেজকে মনে রাখবো কিভাবে, ইডিয়মস এন্ড ফ্রেজেস এগুলো মনে রাখবো কিভাবে? ভোকাবের মতোই কাইন্ড অফ ভিজুয়ালাইজ করব, লিখে মনে রাখবো। আচ্ছা, আমার কি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে না? না ভাই, ঠিক আছে ভাই। Not that much, ভাইয়া। ওকে। আচ্ছা, সো ভিজুয়ালাইজ করব, লিখবো, ফ্ল্যাশ কার্ড এন্ড নোটবুক ইউজ করবো। প্রতিটা নিয়ে আবার একটু বলি। যেমন আ ক্যাট এন্ড ডগ লাইফ, এটা মানে হচ্ছে একটা লাইফ, এমন একটা লাইফ লিড করা যেখানে দ্য লাইফ ইজ ফুল অফ কোয়ারেলস। অনেক কাপল থাকে না যে রেগুলার ঝগড়া করে? সো এরকম আর কি। তো তাহলে এটা আমরা কিভাবে ভিজুয়ালাইজ করে মনে রাখতে পারি? আপনি দেখবেন, আপনি দেখবেন বিড়াল আর কুকুর হচ্ছে, মানে একজন আরেকজনকে সহ্য করতে পারে না কোনোভাবেই। হ্যাঁ, একটা বিড়াল একটা কুকুর, একটা বিড়াল আর একটা কুকুর হচ্ছে আহ এক জায়গায় থাকলে ইউজুয়ালি ঝগড়া করে তারা। হ্যাঁ, এবং বিড়ালে, কুকুরে কিন্তু সাইজে বড় হওয়ার পরে ইউজুয়ালি বিড়ালের সাথে সহজে পারে না। যাই হোক, সো বিড়াল আর কুকুর কিন্তু রাইভাল। সো এই জন্য ক্যাট অ্যান্ড ডগ লাইফ মানে হচ্ছে টু লিড লিড আ লাইফ ফুল অফ কোয়ারেলস। কিভাবে মনে রাখবো? সো আ ক্যাট
অ্যান্ড ডগ লাইফ। বিড়াল অ্যান্ড কুকুর যেহেতু রাইভাল, ওরা যেহেতু ঝগড়া করে অনেক বেশি, তার মানে ক্যাট অ্যান্ড ডগ লাইফ এটা মানে কি বোঝাচ্ছে? এমন একটা লাইফ যেটা হচ্ছে ফুল ফুল অফ কোয়ারেলস। সো সিমিলারলি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। মানে এরকম সিচুয়েশন হয় না যে অলরেডি আপনি একটা প্যারার মধ্যে ছিলেন, এর মধ্যে আবার আরেকটা প্যারা। আপনি অলরেডি অলরেডি হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে খুব প্যারা খাচ্ছিলেন, এর মধ্যে এর মধ্যে হচ্ছে আপনি দেখা গেল আরেকটা ফ্যাকাল্টি আপনাকে কি বললো যে 3 দিন পরে এই প্রেজেন্টেশন রেডি করো সব। সো এই যে আপনি হচ্ছে আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার, অলরেডি প্যারার মধ্যে ছিলেন, এখন আপনি আরো প্যারার মধ্যে গিয়ে পড়লেন। অথবা ধরেন ধরেন একজন হচ্ছে কি একটা একটা রিলেশনে ছিল, টক্সিক রিলেশন, সে ওইখান থেকে বের হয়ে আসছে, then এরপর সে আরেকজনের সাথে গেল, সেটা আরো টক্সিক রিলেশন। সো এটাকে আমরা বলতে পারি যে আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। সো তাহলে এই যে আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার, এই ইমেজটা যদি আপনার ব্রেইনে ভিজুয়ালাইজ করতে পারেন তাহলে কিন্তু এটা খুব ইজিলি মনে থাকবে, খুবই ইজিলি মনে থাকবে। যেমন বাই সেলিং হিজ ফেইল্ড বিজনেস and investing in a collapsing bank, he was going out of the frying pan into the fire. সো ওই যে একটা খারাপ সিচুয়েশন থেকে আরো খারাপ সিচুয়েশনে যাও, এটা হচ্ছে আউট অফ দ্য ফ্রাইং প্যান এন্ড ইনটু দ্য ফায়ার। এবার তাহলে আমরা কি করবো, ভিজুয়ালাইজ করব। এবার এটাকে আপনি লিখতে পারেন, লিখে মনে রাখতে পারেন, বাট ফ্রেজেস লেখার জন্য অত টাইম থাকে না, বাট লিখতেও পারেন। সবগুলা লিখেও মনে রাখার দরকার নেই, কিছু আছে এমনিতে মনে থাকবে, ওগুলা লিখে শুধু টাইম ওয়েস্ট করবেন কেন, ওগুলো তো এমনিতে মনে থাকবে। ফ্ল্যাশ কার্ড আর নোটবুক ইউজ করতে পারেন আলাদা ফ্রেজের জন্য। এই হচ্ছে আপনার ইডিয়মস এন্ড ফ্রেজেস পড়বেন। এবার ইডিয়মস এন্ড ফ্রেজেস কতটা ইম্পর্টেন্ট, আইবিএ অ্যাডমিশন টেস্টে রিসেন্ট ইয়ার গুলাতে ইডিয়মস এন্ড ফ্রেজেস ডিরেক্টলি একটু কম আসতেছে, বাট হুট করে আইবি কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, তো দিয়ে দিতে পারে, এবার হয়তো বা দিয়ে দিতে পারে, বাট কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য, সেটা হোক গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, কম্পিটিটিভ টেস্ট গুলোর জন্য ইডিয়মস এন্ড ফ্রেজেস মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এমন কোনো গভর্নমেন্ট জবের এক্সাম নাই যেখানে হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজেস থাকে না, এগুলোর মিনিং থাকে না। সো আইবি অ্যাডমিশন টেস্টও থাকতে পারে। এবং ওই যে আমরা আবার করতে যাব, আমরা যে সেন্টেন্স কারেকশন, এরর ডিটেকশন করতে যাব, ওখানেও কিন্তু ইনডিরেক্টলি ইডিয়মস এন্ড ফ্রেজেস আসতে পারে। হ্যাঁ, সো এই জন্য আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজেস খুব ইম্পর্টেন্ট। ইডিয়মস এন্ড ফ্রেজেস আমাদের পড়তে হবে। আমরা ভোক্যাব ডেইলি 10টা করে পড়বো, সিমিলারলি 10টা করে ইডিয়মস এন্ড ফ্রেজেসও পড়বো। এইবার ইডিয়মস এন্ড ফ্রেজেস কোথা থেকে পড়বো? সো এটা পিডিএফ ম্যাটেরিয়াল দিয়ে দিব। পিডিএফ এর মধ্যে কমন আমেরিকান ইডিয়মস, এইটার একটা পিডিএফ আছে। ওখানে সম্ভবত 3 পেজ না কয় পেজ, মানে অল্প কিছু ইডিয়মস আছে। সো ওগুলো আমরা আগে শিখবো, কারণ ওগুলো হচ্ছে মোস্ট কমন। সো কমন আমেরিকান ইডিয়মস, এগুলো হচ্ছে কম্পিটিটিভ টেস্ট গুলোতে সবচেয়ে বেশি আসে, স্পেশালি হচ্ছে আইবিএ যেসব এক্সাম গুলো নেয় ওগুলোতে বেশি আসে। তো এটা আগে শেষ করব। এটা শেষ করার পরে আর একটা পিডিএফ আছে যেখানে হচ্ছে অনেকগুলা ফ্রেজেস আছে। তো আমাদের টার্গেট থাকবে ফার্স্ট মান্থের মধ্যে আমরা হচ্ছে কমন আমেরিকান ইডিয়মস গুলো শেষ করব, দেন সেকেন্ড এন্ড থার্ড মান্থ থেকে আমরা হচ্ছে অন্যান্য ফ্রেজেস সব শেষ করে ফেলবো। সো এই হচ্ছে কি। সো একজন প্রশ্ন করেছিলেন যে ফ্রেজেস এন্ড ইডিয়মের জন্য কি বই দেখা, মানে কোন বই দেখা উচিত বা কি দেখা উচিত। ওই যে যেটা বললাম, আমরা এই ম্যাটেরিয়ালস গুলো থেকে দেখবো, অন্য বই দেখার দরকার নেই, এখান থেকে যা ম্যাটেরিয়াল মেনশন করবো ওগুলাই দেখবেন। এবার এই হচ্ছে আমার ইডিয়মস এন্ড ফ্রেজেস গেল। সো প্রেপোজিশনটাও এই লেকচারের মধ্যে রাখতে পারতাম, কিন্তু প্রেপোজিশনটার অন্য একটা লেকচারে আমরা নিব, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং হচ্ছে প্রেপোজিশনের কিছু রুলস আছে, ওগুলা ওগুলা হচ্ছে যেই দিন আমরা প্রেপোজিশনাল ফ্রেজেস, নাউন ফ্রেজ ওগুলা যখন পড়াবো তখন ওই লেকচারের মধ্যে নিয়ে যাব। সো এই জন্য প্রেপোজিশনটা আজকে লেকচারে ইনক্লুড করি নাই। সো এই হচ্ছে আমাদের ফ্রেজেস নিয়ে কথাবার্তা, এন্ড ইডিয়মস এন্ড ফ্রেজেস নিয়ে কথাবার্তা, ভোকাব নিয়ে কথাবার্তা। তো এখন হচ্ছে আমি কোয়েশ্চেন নিচ্ছি। তো আপনাদের আজকের লেকচার নিয়ে বা কিভাবে আমরা ভোকাব শিখবো এসব নিয়ে কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন আছে কিনা? হ্যাঁ, ইডিয়মস এন্ড ফ্রেজেস জানি কিভাবে আসে, মানে প্রশ্ন বা কিভাবে জানি আসে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড কোয়েশ্চেন। সো ইডিয়মস এন্ড ফ্রেজেস এরকম করে আসতে পারে, ডিরেক্টলি আপনাকে মিনিংটা বলে দিল, যে ওই যে কিক দ্য বাকেট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজ কিক দ্য বাকেট, ডিরেক্টলি এরকম থাকতে পারে। হ্যাঁ, তারপরে থাকতে পারে একটা সেন্টেন্সের, ধরেন এই যে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, এটাকে ধর মার্ক করে দিল, এখন বললো যে
নিচের অপশনগুলোর মধ্যে কোন অপশন দিয়ে এটাকে রিপ্লেস করা যায়। সো এটা ধরেন কথার কথা এটা একটা ইডিয়ম, আর ওখানে আরেকটা ইডিয়ম আছে, দুইটার মিনিং যদি সেম হয় তাহলে এটা দিয়ে রিপ্লেস করা যায়, এরকমও থাকতে পারে। অথবা আমরা হচ্ছে যে যখন রাইটিং প্র্যাকটিস করবো বা রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং এ আমরা ইডিয়মস এর ফ্রেজেস এগুলো ইউজ করলে আমাদের রাইটিংটা ভালো হবে। এইগুলো থাকবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো ইডিয়মস এন্ড ফ্রেজেস ইউজ করবো আমাদের রাইটিং এ, ইউজ করবো আমরা আমাদের ডেইলি কনভারসেশনে, ইউজ করবো আমরা, হ্যাঁ। এবং আমরা আমরা আইবি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছি। সো আমরা ওভারঅল ইংলিশটাকে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, হ্যাঁ। তো আমাদের কারিকুলামের মেইন ফ্লটা হচ্ছে আমরা ইংলিশটাকে হচ্ছে একটা সাবজেক্ট হিসেবে শিখি, জাস্ট মার্কস পাওয়ার জন্য শিখি, যার জন্য কিন্তু 12-13 বছর ইংলিশ পড়ার পরে আমরা হচ্ছে দেখি যে ওখানে উইকনেস থেকে যায়। তো এখন আমরা এটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখবো, রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং সবকিছুতেই ফোকাস দিব, এবং ইংলিশে আমরা চিন্তা করা শিখবো। তো আমাদের অনেকে এরকম একটা ব্যাড হ্যাবিট আছে, আমরা ইংলিশে কিছু লিখতে গেলে আগে বাংলায় চিন্তা করি, দেন ওইটাকে আমাদের ব্রেইনের মধ্যে ইংলিশে ট্রান্সলেট করি, দেন হচ্ছে এটাকে আমরা লিখি। সিমিলারলি বলার ক্ষেত্রে, স্পিকিং এর ক্ষেত্রে সেম ভুলটা করি অনেকে, যে আমরা বাংলায় চিন্তা করি, দেন ওটাকে ইংলিশে ট্রান্সলেট করি, দেন আমরা বলি। সো এই যে আমাদের ব্রেনটা কিন্তু এখানে একটু স্লো হয়ে যাচ্ছে। সো ইংলিশে চিন্তা করা শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং কিভাবে এই এই হ্যাবিটটা গ্রো করব, আমাদের রিডিং হ্যাবিট। আপনি যত ভালো পড়বেন তত ভালো লিখতে পারবেন, আবার আপনি যত ভালো শুনবেন তত ভালো বলতে পারবেন। এই জন্য হচ্ছে রিডিং হ্যাবিট, রাইটিং হ্যাবিট, লিসনিং হ্যাবিট, এগুলা গ্রো করতে হবে। এবার এই যে আমাদের ভোক্যাব, ইডিয়মস, পেজেস, এগুলো পড়ার টাইম গুলো কিভাবে ম্যানেজ করব। সো আমাদের এখানে বেশ কয়েকজন আছেন যাদের হচ্ছে অফিস আছে। সো তারা কিভাবে টাইম ম্যানেজ করবেন, এইটা নিয়ে আমরা যে পার্সোনালাইজ সেশন গুলো নিচ্ছি, অলরেডি অনেকে নিয়েছি। সো তাদেরকে বলে দিয়েছি কিভাবে কি করতে হবে, যাদের নিয়ে নেয় তাদেরও নিয়ে নিব। সো তাদেরকে ওই সেশনে বলে দিব যে আপনার হচ্ছে এভাবে আপনার টাইমটা ম্যানেজ করতে হবে, তাহলে হচ্ছে টাইমটা এফিশিয়েন্ট হবে। আপনি যদি আপনার হচ্ছে প্যাসিভলি যদি আপনি ওয়ার্ডের মিনিং গুলো শিখে ফেলতে পারতেছেন ডে টাইমে, আপনার অফিসে যাওয়া আসার মধ্যে যদি আপনি 5টা ওয়ার্ড শিখে ফেলতে পারেন, তাহলে তো আপনার বাকি 5টা ওয়ার্ড বাসা শিখলে হয়ে যাচ্ছে। সো আপনার এফিশিয়েন্টলি টাইমটা ইউজ করা হচ্ছে, এই আর কি। সো আরো কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা ভাইয়া, ওই ভোকাবুলারি গুলো কি সিরিয়ালি যেভাবে দেওয়া হচ্ছে না, এ বি সি, মানে ওরকম ওরকম করে আসলে শিখলে কি মানে ভালো করে মনে থাকবে, নাকি আমি হ্যাঁ, র্যান্ডমলি হ্যাঁ। 10টা 10টা করে শিখবো, বা বা আবার র্যান্ডমলি ওকে। শিখতে গেলে ধরেন আমার কোন ওয়ার্ড মিস গেছে এটা ধরেন বুঝুন। হুম, তো এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, একটু দিস ইজ বলুন দ্য তো পয়েন্ট, কি করা যায়। দিস ইজ দ্য পয়েন্ট। দুইটারই পজিটিভ নেগেটিভ আছে। ধরেন আপনি যদি সিরিয়ালি পড়েন, সেক্ষেত্রে ওই যে একটা বললাম অ্যাবে স্যাবে পর পর হওয়ার কারণে, এইটার কারণে মনে থাকতে পারে, এটাকে আবার র্যান্ডমলি হুট করে এটা মিনিং ধরলে হয়তো বা, এই জন্য ওই যে র্যান্ডমলি প্র্যাকটিস করলে এটা আবার ঠিক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু আপনি যদি র্যান্ডমলি পড়তে যান, র্যান্ডমলি, তাহলে এইটার কোনো ট্র্যাকিং থাকবে না যে আপনার কত, মানে আহ, কত পর্যন্ত আপনি গেলেন, কতগুলো ওয়ার্ড আপনার শেখা হলো। তো এই জন্য বেস্ট হচ্ছে বেস্ট হচ্ছে আপনি সিরিয়ালি যান। আপনার যেহেতু A to Z সবই তো শেখা লাগবে, তো আপনি সিরিয়ালি যান, আপনি A to Z সিরিয়ালি যান। এইবার আপনি তো ডেইলি 10টা 10টা করে ওয়ার্ড শিখবেনই, এর পাশাপাশি ওই যে আপনি নিউজ পেপার পড়বেন, ওই নিউজ পেপার পড়ার সময় আপনি যদি একটা আননোন ওয়ার্ড পান, তখন আপনি সাথে সাথে গুগল ট্রান্সলেটর অ্যাপে এটা মিনিংটা দেখে ফেলবেন। এখন কথা হচ্ছে আপনি একটা নিউজ রিপোর্ট পড়তে গেলে আপনি 20টা ওয়ার্ড দেখলেন, 20টাই কি আপনি ওখানে দেখতে যাবেন না? তাহলে আর আপনি ভাই নিউজ পড়ার মজাটা পাবেন না, তাহলে আপনার প্যারা খেয়ে যাবেন তখন। আপনি একটা নিউজ পড়তে গিয়ে বা একটা আর্টিকেল পড়তে গিয়ে আপনি 2টা নিউ ওয়ার্ডের মিনিং দেখলেন, এরকম করতে করতে দেখা যাবে আপনি অনেক মিনিং দেখে ফেলছেন। সেই জন্য এই হ্যাবিটটাও যেন থাকে যে একটা ওয়ার্ড, যে কোনো একটা কিছু পড়ার সময় আপনি নিউ ওয়ার্ড পেলে ওইটার মিনিংটা দেখে ফেলবেন। আর একজন হ্যাঁ, ওখানে হচ্ছে ওই ড্রাইভ লিঙ্কে গিয়ে ওখানে অ্যাক্সেস রিকোয়েস্ট দিলে হচ্ছে আমি সবাইকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, আমাদের ব্যাচে যারা আছে তাদের সবাইকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। তো এমনিতে আমাদের মেইন আরেকটা ড্রাইভ লিঙ্ক আছে যেখানে হচ্ছে সবার জন্য ওইটা ওপেন, বাট এখানে তো আমাদের কিছু স্পেশাল কিছু ম্যাটেরিয়াল থাকবে যেগুলো হচ্ছে আমরা শুধু আপনাদের জন্য রাখবো। তো এই জন্য আমরা এটাকে অ্যাক্সেসটা হচ্ছে আমরা লিমিটেড রাখছি আর কি। তো আপনারা ওখানে অ্যাক্সেস রিকোয়েস্ট দিলে আমরা আপনাদেরকে ভেরিফাই করে আমরা ওখানে সাথে সাথে আমরা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। তো আরো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আর কোয়েশ্চেন করতে হবে, যে ক্লাসে নিই না কেন ইন্টারেক্টিভ করতে হবে। ইন্টারেক্টিভ যখন হবে ক্লাসগুলো, আপনি যখন প্রশ্ন করবেন তখন শেখাটা এফেক্টিভ হবে, এই জন্য প্রশ্ন করতে হবে। আচ্ছা ভাইয়া,
আমাদের কি হচ্ছে কি এমন ভাবে মুখস্থ করা উচিত যাতে আমরা অনেক বেশি ওয়ার্ড পড়তে পারি, কিন্তু ধরেন একটু কম মনে থাকলেও, নাকি হচ্ছে কি কম ওয়ার্ড পড়লেও যাতে বেশি ভালো মনে থাকে, এরকম ভাবে পড়া উচিত? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা 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 হচ্ছে যে ওয়ার্ড গুলো শিখবো আমাদের রিটেনশন রেট যেন ভালো থাকে। আপনি যত বেশি পড়েন না কেন, যত বার রিভাইজ দেন না কেন, কখনোই 100% ওয়ার্ডের মিনিং আপনার মনে থাকবে না, সম্ভবই না। বাট ব্যাপারটা যাতে এরকম না হয় যে আপনি 1000 ওয়ার্ড পড়ার পরে আপনি 50% ওয়ার্ডই ভুলে গেছেন। 20% ভুলে যাওয়া নর্মাল, অ্যাকসেপ্টেবল। আপনি যখন বারবার রিভাইজ দিবেন এটা আরো ইমপ্রুভ হবে। রিটেনশন রেটটা ভালো থাকতে হবে। এবার রিটেনশন রেটটা যেন কিভাবে ভালো থাকবে, ওই যে আমরা ভোকাব মাউন্টেনের মতো করে পড়বো, যে আজকে 10টা ওয়ার্ড পড়লে কালকে নিউ ওয়ার্ড পড়ার আগে আজকে আর 10টা আগে রিভাইজ দিয়ে নিব। তো তাহলে আমাদের রিটেনশন রেটটা ভালো থাকবে। তো তাহলে কি কি বললাম তাহলে, আমাদের হচ্ছে কত বেশি ওয়ার্ড পড়লাম তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কত আমাদের রিটেনশন রেটটা কত ভালো। এই জন্য আমাদের রিটেনশন রেটটা ভালো থাকতে হবে। তারপর প্রশ্ন করেন, প্রশ্ন করতে হবে। প্রশ্ন করলে না আপনি, এটা ক্লাসটা আরো ইন্টারেক্টিভ হবে এবং আপনি আরো ভালো মতো শিখতে পারবেন। ভোক্যাবকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। ওয়ে, আইবি অ্যাডমিশন টেস্টে ভালো করতে হলে, ক্র্যাক করতে হলে আপনাকে ভোক্যাবে ফোকাস দিতে হবেই। ভোক্যাব হচ্ছে এখানে গেম চেঞ্জার। ভোক্যাব গেম চেঞ্জার। আপনার যদি ভোক্যাব খুবই ভালো থাকে আপনি অলরেডি এগিয়ে থাকবেন, আইবিএ তে এগিয়ে থাকবেন, অন্য কোনো কম্পিটিটিভ টেস্টেও এগিয়ে থাকবেন। এই জন্য ভোক্যাব একটা গেম চেঞ্জার। যেমন রিসেন্টলি যে আইবিএ যে একটা জবের এক্সাম নিয়েছে এনএসআই, সো ওখানে কিন্তু এত এত কঠিন ভোক্যাব ইউজ হয়েছে, অনেক মানে অনেকে কিন্তু লিটারালি হা হুতাশ করেছে যে কি প্রশ্ন করছে কিছুই পারলাম না। তো এরকম যাতে না হয়, ভোকাব যদি অনেক ভালো থাকে, এনরিচড থাকে, তাহলে হচ্ছে আপনি অনেক এগিয়ে থাকবেন। এই জন্য ভোকাবকে ইগনোর করার কোনো উপায় নাই। সো ভোকাবটা পড়তে হবে এবং হচ্ছে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে হবে। আপনি আজকে পড়লেন, কালকে আবার গ্যাপ দিয়ে দিলেন, ভাবলেন যে পরশু গিয়ে একবার 20টা ওয়ার্ড একসাথে শিখবো না। কনসিস্টেন্ট থাকতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। তো আর কোনো কোয়েশ্চেন? ভাই, আহ, এমন কোনো আসলে ইংলিশ রাইটারের বুক বা নভেল আছে কিনা আপনার জানা, যেটা আসলে আহ ইংলিশে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য হেল্প করবে? জিআরই এবং আইবিএ, জিআরই এবং আইবিএ জন্য যে ভোকাব গুলো লাগে, এই ওয়ার্ড গুলো আপনার পাবেন এমন একজন রাইটার আছে যার যার বইগুলো পড়লে মজাও পাবেন এবং হচ্ছে আপনার আহ মানে কি বলে, ওয়ার্ড গুলো আপনি রিভাইজ দেওয়া হয়ে যাবে, হ্যাঁ, শেখা হয়ে যাবে। সেই রাইটার নাম হচ্ছে, উনি হচ্ছে টার্কিশ একজন রাইটার, সম্ভবত টার্কিশ রাইটার, হ্যাঁ। তো তার একটা বই আমি অলরেডি অনগোয়িং পড়তেছি আর কি। সো এলিফ শাফাক, এলিফ শাফাক। সো তার বইগুলোর মধ্যে সবচেয়ে রেকমেন্ডেড হচ্ছে দ্য আর্কিটেক্টস অ্যাপ্রেন্টিস, একটা বই। দ্য আর্কিটেক্টস অ্যাপ্রেন্টিস, এটা হচ্ছে সবচেয়ে রেকমেন্ডেড। আপনি যদি এলিফ শাফাকের একটা বই পড়েন তাহলে এটা পড়বেন, আর্কিটেক্টস অ্যাপ্রেন্টিস। এরপরে আছে হচ্ছে আপনার 40 রুলস অফ লাভ। তো এটা শুনে মনে হতে পারে এটা মনে হয় একটা রোমান্টিক নভেল, বাট না, এটা আসলে ইটস মোর লাইক আ স্পিরিচুয়াল নভেল। হ্যাঁ, তো খুবই ভালো, এই দুইটা পড়তে পারেন। আরেকটা আছে, আমি নামটা ভুলে গেছি, আমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, দ্য বাস্টার্ড অফ ইস্তানবুল। তো এই বইটাও ভালো, এই বইটাও ভালো। এই বইটা আমার অলরেডি কেনা আছে, কিন্তু আমার মার্কেট লিস্টে আছে, পড়বো। এখন পড়া শুরু করিনি, আগে ওইটা শেষ করতে হবে। এই জন্য হ্যাঁ, দা, এখানে লিখি, দ্য বাস্টার্ড অফ ইস্তানবুল। সো এলিফ শাফাকের বইগুলো পড়তে পারেন। সো বইগুলো পড়লে যেটা হবে, আপনি মজাও পাবেন এবং হচ্ছে আপনার ভোকাবুলারি রিভাইজ হবে। হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন? ভাই,
হ্যাঁ, আমার ইংলিশ স্পেলিং এ একটু প্রবলেম আছে, এটা কিভাবে ওভারকাম করবো আর কি। ভেরি গুড। আচ্ছা, সো স্পেলিং এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আরেকটু মেটিকিউলাস হতে হবে। আপনি যখন একটা ওয়ার্ড শিখলেন, আপনি ওইটার প্রোনাউন্সিয়েশন খুব ভালো পারেন, ওইটার মিনিংও জানেন, বাট স্পেলিং এর দিকে ফোকাস দেন নাই বলে এটার মিনিংটা হয়তো বা, স্পেলিংটা হয়তো বা আপনি ভুলে যাচ্ছেন। সো স্পেলিং মনে রাখার ওয়ে হচ্ছে, ওয়ার্ডটা যখন পড়বেন, ওয়ার্ডের স্পেলিংটা খুব ভালো মতো খেয়াল করবেন এবং লিখবেন। কারণ আমি লিখলেই তখন স্পেলিংটা আমাদের মানে স্পেলিংটা হচ্ছে মোস্টলি ইউজ হয়। আর আপনি বলার সময়, মিনিং শেখার সময় কিন্তু স্পেলিংটা ইউজ হয় না। এই জন্য বারবার লিখতে হবে। হ্যাঁ, যেই ওয়ার্ডের যেই ওয়ার্ডের স্পেলিংটা আপনার ভুলে যাওয়ার চান্স থাকবে, ওইটাকে বারবার লিখবেন। ওইটার মিনিং বারবার না লিখবেন, জাস্ট ওয়ার্ডটাই বারবার লিখবেন। যে মিসেলেনিয়াস, এটা স্পেলিংটা কমন মিস্টেক, ভুলে যায়, তো এটাকে আপনি বারবার লিখেন, বারবার লিখেন, এভাবে আর কি। তো স্পেলিং তাহলে কিভাবে আমরা শিখবো বা কিভাবে মনে রাখবো? বারবার লেখার মাধ্যমে। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন না থাকলে তাহলে আমাদের এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। সো ভোকাবটা খুবই প্যাশনেটলি এবং খুবই খুবই অ্যাটেন্টিভলি পড়া শুরু করে দিবেন। আজকেই শুরু করে দেন, অথবা কালকে মর্নিং এ শুরু করেন, এবং এটা কনসিস্টেন্ট থাকতে হবে। এবং ভোকাব একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। আর কালকে আমাদের সেকেন্ড ক্লাস, এবং কালকের ক্লাসটা হবে হচ্ছে ম্যাথের উপরে। ম্যাথের ফার্স্ট ক্লাস হবে কালকে। সো সবাই অবশ্যই অ্যাটেন্ড করবেন। সো তাহলে শেষ করে দিচ্ছি।